আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা ১৩ অধ্যায়ের অর্থাৎ ঘন জ্যামিতির যে পার্টটা আছে এখান থেকে কোনক এবং গোলক সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে যেগুলো বিগত বোর্ড কোশ্চেনে এসেছিল সম্ভাব্য সকল প্রশ্ন সমস্যার সমাধান করব। এবং প্রায় প্রতি বছরই এখান থেকে ২-১টা প্রশ্ন থেকেই থাকে। আমরা শুরুতেই দেখি ১৫ নাম্বার ম্যাথ থেকে শুরু করব আমাদের পাঠ্য বইয়ের। যেখানে বলা আছে একটি সমবৃত্ত কোণকের উচ্চতা দেওয়া আছে, এর সাথে ভূমির ব্যাস দেওয়া আছে। সবসময় খেয়াল রাখবো যে ব্যাস দেওয়া থাকবে নাকি ব্যাসার্ধ দেওয়া থাকবে, এটা ভালো করে খেয়াল রাখবো। এর সাথে বললো যে এখানে হেলান তলের উচ্চতা কত। কোণক সম্বন্ধে আমাদের সবার আইডিয়া আছে। কোণকের আমাদের এই যে গোল অংশটা থাকে বৃত্তের মতো, এখানে আমি এটা যদিও সুষম আমাদের বৃত্ত, কিন্তু আমি এটা চিত্রের খাতিরে আমাদের এরকম করে দেখানো হয়েছে এইটা অংশ। আর এই যে আমাদের কার্ভ অংশ আছে, কোণক খুব সহজ কথায় যে আমাদের যে বার্থডে টুপিগুলা হ্যাপি বার্থডে বলে যেগুলো মাথায় দিয়ে থাকি সেটাই কোণক টুপি। কোণক এই কোণকের যে আমাদের যেটা কাগজ থাকে এটা হলো আমাদের বক্র পার্ট। আর যেটা অ্যাকচুয়ালি ফাঁকা থাকে, মানে কোণক যদি আমরা কোনো কিছুর উপর বসাই তাহলে যে স্পেসটা দখল করলো, ভূমিতে যে স্পেসটা দখল করলো ওইটাই হলো তার ভূমির ক্ষেত্রফল। এই জায়গায় এইটা আমাদের উচ্চতা, এটা আমাদের ব্যাসার্ধ। কারণ যেহেতু আমরা বলছি এটা একটা সুষম, এবং বাদ টুপি যেটা আছে যদি সুষম গোলক হয় তো নিচের পার্টটাতে এই গোলের তো অবশ্যই একটা ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধটা আমাদের আর উচ্চতাটা আমাদের এইচ এরকম আছে। আমি এখানে লিখে দিই উচ্চতাটাকে সবসময় আমরা এইচ ধরবো, ব্যাসার্ধটাকে আমরা আর ধরবো। আর এই যে হেলানো তল আছে আমি এটাকে জোড়া দিয়ে লিখি, এটা হলো এল। সবসময় আমরা এই অ্যালফাবেটগুলোই ব্যবহার করব। এবং আমরা মোটামুটি এই সূত্রগুলো মনে রাখবো, যেখানে এখানে দুইটা এ দেওয়া আছে এবং এই সূত্রগুলো দিয়ে আমি সবগুলো অঙ্ক করব। যেখানে এ বলতে ওর বক্রতলের ক্ষেত্রফলটা বোঝানো হয়েছে পাই আর এল। আর যদি সমগ্র তল বলে তাহলে পাই আর ইন্টু এল প্লাস আর। আর আমাদের ভূমির ক্ষেত্রফল, সাধারণত ভূমির ক্ষেত্রফল খুব রেয়ার আসে না, তো এইটা হলো, যদিও আমাদের এখানে কয়েকটা ম্যাথ আছে, তো এইটা হলো তো বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর স্কোয়ার। সাথে হলো এই যদি এটার ভলিউম বলে, আয়তন বলে, অর্থাৎ তুমি যে বাদ যে টুপিটা দেখো ওইটা যদি তুমি উল্টা করে ভিতরে তুমি পপকর্ন মুড়ি যদি কোনো কিছু ফিল আপ করে দাও, টোটাল যে স্পেসটাতে রাখা যাবে অর্থাৎ যে স্পেসটা ফাঁকা থাকে এইটা হলো তার আয়তন, সেটা হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমাদের প্রশ্ন দেখি এখানে আমাদের কী কী মান দেওয়া আছে। কোণকের উচ্চতাটা অর্থাৎ এখানে এইচ যে ভ্যালুটা আছে সেইটা হলো 12। এইখানে আছে ভূমির ব্যাস। যেহেতু আমরা এমসিকিউ করছি যত শর্টকাট আমরা ক্যালকুলেশনগুলো করতে পারি। ভূমির ব্যাস দেওয়া আছে, আমি সরাসরি ব্যাস না লিখে আর সমান আমি 5 লিখে দিব। রিটার্ন পার্ট করার সময় আমরা তোমাদের বলেছিলাম রিটার্ন পার্টে যে আমি এই ব্যাস লিখে ব্যাসার্ধের সময় 10/2টাকে আমরা দেখানোটাকে আমরা প্রিফার করেছিলাম, কিন্তু এখানে বলবো তুমি দেখাও না, সরাসরি রেজাল্টটা লিখে দাও। ইনফ্যাক্ট এগুলো তুমি মনে মনে চিন্তা করে ক্যালকুলেটর ইউজ করবে, যেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এর সাথে আসলো হেলানো তলের উচ্চতাটা। তাহলে হেলানো তলের উচ্চতা যদি আমরা চিন্তা করি, এইবার তুমি ফোকাস করো শুধুমাত্র এ ও সি, এটা একটা সমকোণী ত্রিভুজ। কারণ যখন আমরা উচ্চতাটা নিচ্ছি সেটা তো অবশ্যই লম্ব আকারে, আমি ভূমি বরাবর একটা দিচ্ছি, এটা এর সাথে লম্ব দিয়ে, তাহলে এই যে দাগটা আসছে সেটা সমকোণের বিপরীত বাহু, অর্থাৎ সেটা আমাদের হেলানো তল হচ্ছে। তুমি ওই আবারও বাদ যে টুপিতে আসি, একটা নির্দিষ্ট স্লাইস করো, ওখান থেকে তুমি শীর্ষ থেকে ভূমিতে একটা দাগ টানো, আর যে বাঁকা অংশ আছে ঠিক একটা রেখা টেনে নাও। এবার তুমি ওর ভূমির সাথে অর্থাৎ কেন্দ্রের সাথে এই বিন্দুটা যোগ করো, দেখবে একটা সমকোণী ত্রিভুজের মতো গঠন হয়ে যাবে। তাহলে এখন আমরা এইখানে সরাসরি পিথাগোরাস ইউজ করতে পারি, যেখানে আমরা বলতেই পারি যে এল স্কোয়ার, মানে এইটা এখানে এই ত্রিভুজটাতে আমাদের অতিভুজটা এল, কারণ এইটা হলো সমকোণ। এল স্কোয়ার সমান, তাহলে এখানে আমাদের ভূমি হলো আর স্কোয়ার আর লম্বটা হলো এইচ স্কোয়ার। তাহলে এখানে আমাদের ভ্যালুটা কত আসবে, এখানে আর স্কোয়ার মানে এটা আমি সরাসরি লিখে দিলাম 25, এখানে এইচ স্কোয়ার মানে হলো এটা হলো 12কে স্কোয়ার করলে 144, তাহলে এটা কত আসছে 169। অর্থাৎ এইটা এল সমান হবে √ওভার করলে √169, তাহলে এই রেজাল্টটা আসবে হলো শুধুমাত্র 13। তাহলে এইটার রেজাল্ট হবে হলো 13, যেটাকে আমরা বলি হেলানো তলের উচ্চতা। অনেক সময় তির্যক উন্নতিও বলা হয়, তির্যক বাহুও বলা হয়। এইটা আসলো। তাহলে টোটাল ক্যালকুলেশনটা করলাম, এটা কিন্তু কোনকের কোনো ক্যালকুলেশন না, আমরা সরাসরি পিথাগোরাস দিয়ে বের করে ফেললাম যে এই হেলানো তলের উচ্চতাটা কত, ওরা সেটাই চাইছে। এইভাবে আমরা বের করব। এখন এই ক্যালকুলেশনটা তোমরা কিন্তু সরাসরি তুমি ক্যালকুলেটর যখন হাতে নিবে সরাসরি অ্যান্সারটা বের করো। তুমি ক্যালকুলেটর নিয়ে শুরুতেই দেখবে আমাদের কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এইচ দেওয়া আছে, আর দেওয়া আছে। সরাসরি আর দেওয়া নাই, কিন্তু একটু ব্যতিক্রমভাবে দেওয়া আছে। আমি তাহলে জানি যে তাহলে হেলান্তল মানে উচ্চতা, তাহলে আমি একেবারে উচ্চতা যদি এল স্কোয়ার সমান, আমি একবারে এল সমান ইউজ করব। তার মানে আমি শুরুতেই √ওভার দিয়ে দিব, তারপরে এখানে কত আছে 12 মানে 144, আর প্লাস এটা হলো ওটা কিন্তু 10 না 5, তাহলে আমি 5কে স্কোয়ার করলে এটা হবে, যদি স্কোয়ার করতেই পারো 5-এর স্কোয়ার তো জানি, ইকুয়াল দিলে আমাদের 13 চলে আসলো, এটা রেজাল্ট। এইভাবে তুমি অ্যান্সারটা বের করবে। তাহলে এবার আমরা বইয়ে ফিরে যাই, বইয়ে তাহলে এইটা হলো আমাদের সঠিক অ্যান্সার, 13 সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা দেখি। একটি সমবৃত্ত কোণকের উচ্চতা এইচ এর মানটা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে,
512 অ্যান্ড 12 পাই, সাথে পাইও দেওয়া আছে, পাইটা খেয়াল রেখো। এই যে ঘন সেন্টিমিটার, আয়তন সবসময় ঘন এককে হয়, ঘন সেন্টিমিটার হলে এখানে হেলানো তলের উচ্চতাটা কত? তাহলে দেখতে হবে যে আমাদের আয়তন যেহেতু দেওয়া আছে, যে কয়টা ইনফরমেশন দেওয়া আছে সেগুলোর সূত্র কোনটা, যেহেতু আয়তন দেওয়া আছে আয়তনের সূত্র ইউজ করব, সেখান থেকে মানগুলো এমনি বের হয়ে আসবে। শুরুতেই দেখে নেই, তাহলে আমাদের এইচটা লিখলাম, আয়তনটা লিখলাম, এখানে ভি লিখলাম। অবশ্যই আমরা রিটার্ন পার্টের সময় এককগুলো খেয়াল রাখি, মানে লিখেই দেই সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। এখানে যেহেতু শুধু আমাদের ভ্যালুটা দরকার, আমরা শুধু এখানে ডিজিটটাই লিখে দিয়েছি, যে মানটা কত একক লিখি নেই। আর অবশ্যই খেয়াল রাখবে সবগুলো একই ইউনিটে আছে কিনা, যেমন এটাও সেন্টিমিটার, এটা আমাদের দেওয়া আছে হলো ঘন সেন্টিমিটার, তার মানে এটা আমাদের জন্য ঠিক আছে। না হলে যদি কখনো এরকমটা থাকে, এটা মিটার এটা সেন্টিমিটার, সবগুলো যে কোনো একই এককে নিতে হবে। এবং খেয়াল রাখবো যে অ্যান্সার যেটা দেওয়া আছে, অ্যান্সার যদি সেন্টিমিটার এককে থাকে সবাইকে সেন্টিমিটার এককে কনভার্ট করব। অ্যান্সার যদি মিটার এককে থাকে সবাইকে মিটার এককে কনভার্ট করব। এখানে আমাদের তথ্য যেগুলো দেওয়া আছে এবং অ্যান্সার যেগুলো দেওয়া আছে সবই যেহেতু সেন্টিমিটারে, তাহলে আমরা কোনো চিন্তা না করে শুধু মানটা লিখলাম, একক কিন্তু লিখি নেই। তাহলে এখন এটা আয়তন, আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আমরা আয়তনের সূত্রটা লিখি, এটা হলো 1/3, এটা হলো পাই আর স্কোয়ার, এটা হলো এইচ, আর এখানে 512 পাই, এটা ঠিকই থাকলো। তাহলে এই যে ভি এর সূত্রটা আমরা লিখে দিলাম, তাহলে উভয় পক্ষ থেকে কি যাচ্ছে, আমাদের এই পাইটা চলে যাচ্ছে। তাহলে এখন আমাদের আর এর মানটা জানি, এইচ এর মানটা জানি, তাহলে আমাদের থাকলো হলো আর স্কোয়ার, আর এইচ এর পরিবর্তে লিখতে পারি হলো 24, আর এইখানে 512 এর সাথে আমাদের 3 মাল্টিপ্লাই হয়ে যাবে। এই যে 133 ছিল, 3টা ওই পাশে চলে যাবে। তাহলে আমাদের শুধু আর স্কোয়ার মানে কত থাকবে, এটা আমাদের থাকবে 512 ইন্টু 3 ডিভাইডেড বাই 8। এইটা হলো আমাদের আর স্কোয়ারের মান। তাহলে আমরা প্রথমে এটা করব, শুধু অ্যান্সারটাকে আমরা যদি রুট ওভার করে দিই আমাদের মানটা বের হয়ে যাবে। আর স্কোয়ারের ভ্যালুটা আমরা পাচ্ছি, এইটুকু ক্যালকুলেশন করলে 64, তাহলে নিশ্চিতভাবেই শুধুমাত্র আর যেটা আছে শুধু আর হবে হলো 8। তাহলে আমরা যতটুকু মানগুলো পেলাম, এখানে আমরা আর এর ভ্যালু নির্ণয় করলাম, আর এইচটা আমাদের দেওয়া ছিল, কিন্তু প্রশ্ন এখানে চাওয়া আছে হলো হেলানো তলের উচ্চতা, সেটা এখনও আসে নাই। তাহলে আমরা আপাতত আমরা কিন্তু আর এর ভ্যালুটা 8 পেয়েছি, এটা আমরা খেয়াল রাখি। এখন এখানে আর এর ভ্যালু যেহেতু আমাদের 8 আর এইচ দেওয়া আছে 24, তো এল তো আমরা বের করতে পারি, কারণ আর মানে হলো ভূমি, এইচকে আমরা লম্ব মনে করি, তাহলে এল হলো ব্যাসার্ধ। তাহলে আমি সরাসরি এল এরকম করতে পারি, এল সমান রুট ওভার, এটা কিন্তু মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজটাকে আমরা সরাসরি লিখে দিচ্ছি রুট ওভার সহ, পিথাগোরাসটাকে শুধু এল স্কোয়ারটা আমরা সরাসরি রুট ওভার করে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে থাকবে এইচ স্কোয়ার, লম্ব স্কোয়ার, তার মানে এই 24 এটা হলো স্কোয়ার প্লাস হলো এটা 8 স্কোয়ার, রেজাল্ট যেটা আসে। তাহলে এল এর ভ্যালুটা আমাদের বের হচ্ছে, যদি মানটা বসায় দেয় 25.29 সামথিং এরকম আছে। তাহলে এইটার সাথে যে রেজাল্টটা মিলে সেটা আমরা মিলিয়ে দেখি। তাহলে আমাদের আছে 25.29, তার মানে আমাদের 30, এইটা হলো আমাদের সম্ভাব্য অ্যান্সার। এভাবে হয়তো মানটা সরাসরি দেওয়া থাকবে না, কিছু এমসিকিউ থাকবে একটু বড় হবে, কিছু থাকবে সরাসরি ক্যালকুলেশন করা যাবে। যখন একাধিক ম্যাথগুলো আমরা ক্যালকুলেশন করব, যে কথাগুলো আমি মুখে তোমাকে বলে দিচ্ছি সেটাই তুমি ক্যালকুলেটারে ইমাজিন করে লিখে দিতে পারবে। পরবর্তী প্রশ্নটা, এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রের দিকে দেখি। সরাসরি উচ্চতাটা দেওয়া আছে 10 আর আমাদের ব্যাসার্ধটা দেওয়া আছে 5। তাহলে উচ্চতা ব্যাসার্ধ দেওয়া থাকলে এখানে শুধু বলে দিল হেলানো তলের উচ্চতাটা কত, আমরা ম্যাথটা এখানেই করে ফেলি। তাহলে আমরা কি জানি, আমরা এভাবে লিখতে পারি যে এল স্কোয়ার সমান এটা হলো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে সবচেয়ে কত দ্রুত আমরা ম্যাথ করতে পারি এইটা লেখা, আর তার পরিবর্তে যদি এটা লিখি রুট ওভার এটা হলো এইচ স্কোয়ার প্লাস হলো আর স্কোয়ার, দুইটার মিনিং আমাদের একই হয়। তাহলে এখন যদি আমি এখানে মানটা শুধুমাত্র বসিয়ে দেই, আমাদের এখানে আর এর ভ্যালু হলো 100, আর এখানে আছে হলো এইচ এর ভ্যালু হলো 10, স্কোয়ার করলে 100, আর কে যদি আমরা স্কোয়ার করি 5, এটা তাহলে আমাদের 25। তাহলে রুট ওভার 125, এটাই শুধু আমাদের ক্যালকুলেশন করতে হবে। এই রেজাল্টটা আসে হলো 5√5, যেটা আমাদের মিলে যাচ্ছে হলো খ এর সাথে। তাহলে এই প্রশ্নের সমাধান আমাদের হবে হলো 17 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে খ, 5√5। 18 নম্বর প্রশ্নটা একটা চিত্র থেকে দেওয়া আছে, যেখানে ও এ এই কথা বলা আছে। এই প্রশ্নে বলে দিল ও এ, আর চিত্রে ও এ মানে হলো যে কোনোটা নিয়ে আলোচনা করা আছে তার হাইট। তার মানে এইচ এর যে ভ্যালুটা, এখানে যে ভ্যালুটা সেটা হলো আমাদের এই এইচ, এইটাই হবে হলো আমাদের 4। তারপরে বলা আছে ওসি, প্রশ্নে বলে দিল ওসি, আর চিত্রে এই ওসি মানে হলো ব্যাসার্ধ, তার মানে এই ভ্যালুটা হলো আর সমান হলো 3 একক, এইটা দেওয়া আছে। কোনকের হেলানো তলের উচ্চতা কত, সেই আগের প্রশ্ন আর এই প্রশ্ন একই, আমরা সরাসরি বলে দিতে পারি যে হেলানো তল মানে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেখানে লম্ব মানে হলো আমাদের 4 স্কোয়ার, ভূমি মানে হলো এখানে 3 স্কোয়ার। তাহলে আমাদের 16 আর 9 এটা হবে রুট ওভার 25, মানে রেজাল্টটা হবে 5।
5 রেজাল্টটা মিলে যাচ্ছে কয়ের সাথে, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হবে ক। 19 নম্বর প্রশ্নটাও একদম সেম। আমাদের এখানে এইচ এবং আর এল দুইটা প্রচলিত অর্থটাই দেওয়া আছে। সবসময় প্রচলিত অর্থে আমরা এইচকে উচ্চতা ধরছি, ব্যাসার্ধকে আর ধরছি, হেলানো তলকে এল ধরছি। সেখানে বলে দিল তির্যক উন্নতি কত। তার মানে এই যে এল এর ভ্যালুটা আছে, এল এর ভ্যালুটাই আমাকে নির্ণয় করতে হবে। এল সমান কত, রুট ওভার এটা হলো আমাদের এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই লাইনটা তোমরা লিখবেই না, তোমরা তো সবই ক্যালকুলেটরে লিখবে, আমি শুধু বোঝাচ্ছি। তাহলে এখানে এইচ মানে সরাসরি দেওয়া আছে, এইচ মানে 8 সেন্টিমিটার, তার মানে এটা হবে 64। তারপরে এখানে দেওয়া আছে আর মানে হলো এখানে 6 স্কোয়ার মানে হলো 36। 36 যদি হয় তাহলে এটা হলো রুট ওভার 100। তার মানে ফাইনালি অ্যান্সারটা হলো 10 একক। এককটা এখানে অনেক সময় আগের ম্যাথটাতে কিন্তু উল্লেখ অনেক সময় থাকে না, কিন্তু অ্যান্সারটা শুধু দেখতে হবে 10 আছে কিনা। আমাদের এখানে 10 তির্যক বাহুটা, অর্থাৎ যেটাকে আমরা সবসময় হেলানো তল বলে আসছি, এইটাকে এখানে শুধু তির্যক উন্নতি বলা হয়েছে। সূত্রটা তথ্যটা সবগুলো মোটামুটি একই রকম। এই মানগুলো কিছু কিছু মান আমরা কমন মুখস্থ রাখি। যেমন একটা মান হলো যে এই 13, 12 আর হলো 5। আমরা জানি যে এইটা হলো পিথাগোরাসের যে কিছু কিছু আছে যে এই অতিভুজ যদি 13 হয় আর আমাদের লম্ব যদি 12 হয়, আমাদের ভূমি তখন হবে 5। কিছু সময় এই টাইপের মান। আবার এই ক্ষেত্রে দেখো, আমাদের যদি ব্যাসার্ধ হয় 6 একক আর লম্ব হয় 8 একক, অর্থাৎ লম্ব এবং ভূমি দুইটার যে কোনো একটা, মানে দুইটাই পাশাপাশি 8 এবং 6 যদি হয়, তাহলে আমাদের যে অতিভুজটা সেটা আমাদের 10 একক হবে। কমন কিছু কথা আছে, এগুলো আমরা মুখস্থ রাখবো যাতে ক্যালকুলেশন করতে আমাদের খুব ইজি হয়। শুধু একটু খেয়াল রাখলেই হবে যে এই মানগুলো দেখবে তুমি বারবারই এই টাইপের মানই আসে। কারণ আমরা সাধারণত এই যে মানগুলো করি ওই পূর্ণ সংখ্যা দিয়ে মানগুলো করি। তো পূর্ণ সংখ্যায় ব্যাসার্ধ অতিভুজ যদি 13 হয় আর লম্ব যদি 12 হয়, তাহলে ভূমি আমাদের 5ই হবে। এই মানগুলো কিছুটা আমরা মুখস্থ রাখবো, তাহলে এই ক্যালকুলেশনগুলো খুব শর্টে করে ফেলতে পারবো। কিছু তথ্য দেওয়া আছে যে 20 এবং 21 এই তথ্যের উপরে বেস করেই করতে হবে। 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তাহলে আমাদের দরকার হলো ব্যাসার্ধ, মানে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোণকের উচ্চতা দেওয়া আছে হলো 10। তাহলে এখানে আমাদের ইনফরমেশন যেটা দেওয়া থাকলো যে এইখানে আর এর যে ভ্যালুটা, আর এর ভ্যালুটা হলো 5, আর এখানে উচ্চতা এইচ এর ভ্যালুটা সেটা হলো 10। খুব ভালো করে খেয়াল করো, এমসিকিউ এর সময় একটু তাড়াহুড়ার ভিতরে তোমরা থাকো। ওই তাড়াহুড়ার সাধারণত এসএসসি পরীক্ষা যখন দাও, যে কোনো পরীক্ষা একটু তো স্ট্রেস থাকেই, তখন এই ব্যাসার্ধটা এটা অনেক সময় স্কিপ করে চলে যাও, ওইটাকে সরাসরি তুমি আর ধরে ক্যালকুলেশন করে দিতে পারো। একটু খেয়াল রেখো। তাহলে আমাদের এখানে এইচ এবং আর এই দুইটা ভ্যালু দেওয়া আছে। প্রথম কথা হলো হেলানো উচ্চতাটা কত হবে। হেলানো উচ্চতা মানেই হলো অতিভুজ। আমাদের এই অঙ্কটাতে যখন আমরা দেখছি হেলানো উচ্চতা যেটা আছে, আমরা এই হেলানো উচ্চতা যেটা এল, এইটাই হলো আমাদের অতিভুজ, আর এইচটা হলো আমাদের লম্ব, আর ওসি যেটা আছে ব্যাসার্ধ, ভূমিটা আমাদের ব্যাসার্ধ। এটা তো আমরা সবসময় ইমাজিন করেই নিচ্ছি। তাহলে এখানে আমি হেলানো তল যেটা আছে, হেলানো তল যদি আমি বের করতে চাই, আমি সরাসরি সূত্রটা লিখে দিই। এল সমান রুট ওভার, এটা হলো লম্ব স্কোয়ার প্লাস আমাদের ভূমি স্কোয়ার। যে ক্ষেত্রে লম্ব মানে হলো 10, আমি সরাসরি 100 লিখে দিলাম, 10 স্কোয়ার। ভূমিটা কত আছে 5, এটা হলো আমাদের তাহলে 5 মানে 25। তাহলে 125, আর আগের ম্যাথটা আমরা ক্যালকুলেশন করলাম, রুট ওভার এটা 125 আসবে। 125 মানে হলো 5√5, আমাদের 5√5 আছে এখানে, তাহলে এইটা হলো আমাদের সঠিক উত্তর। এই তথ্যটা আবার ব্যবহার করতে হবে এখানে, যেখানে আমাকে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে। প্রথমে দেখি সমগ্র তলের ক্ষেত্রফলটা কত। সমগ্র তলের ক্ষেত্রফলটা এটা হলো পাই আর ইন্টু এল প্লাস আর। আমি এ দিয়ে এরিয়া ক্ষেত্রফল বুঝিয়েছি, এ প্রাইম এই জন্য দিলাম, আসলে কিন্তু এ প্রাইম না, কিন্তু আমি তোমাকে দুইটা সূত্র লিখে দিয়েছিলাম নোটে, আমরা বারবারই যেটা দেখাচ্ছি। সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটাকে বক্র ক্ষেত্রফল যেটা আছে ওইটাকে আমরা এ দ্বারা প্রকাশ করেছিলাম, আর সমগ্রটাকে আমরা এ প্রাইম দিয়ে প্রকাশ করেছিলাম, এই জন্য আমি এ লিখেছি। কিন্তু তোমাদের এ প্রাইম লেখা বাধ্যতামূলক না, জাস্ট বোঝানোর জন্য আমি যেটা দেখাচ্ছি। তাহলে এখন এই জায়গায় যদি মানগুলো বসিয়ে দেই, আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল হবে, এটা সমগ্র তলের সূত্র। এখানে তাহলে প্রথমে পাইটা আমরা ঠিকই লিখি, আর এরপরে আর এর ভ্যালুটা আমরা এই অঙ্কটাতে, কিন্তু এই একই তথ্যে যেহেতু দুইটা অঙ্ক, তাহলে এইখানে আমাদের আর এর ভ্যালুটা বের হয়েছিল 5√5, তাহলে এখানে লিখে হলো 5√5, এটা লিখলাম। এল এর ভ্যালুটা কত, এল আর এর ভ্যালুটা যদি বসাই তাহলে আর এর ভ্যালুটা হলো এখানে 5, আর এল এর ভ্যালু যেটা সেটা বের হচ্ছে 5√5, আর এখানে আবার লিখলাম আর এর ভ্যালুটা হলো 5, এটা লিখলাম। এটাই আমাদের অ্যান্সার। কিন্তু এই অ্যান্সারটার সাথে আমি যদি আরেকটু গোছায় লিখি, তাহলে এইখানে দুইটার মধ্যে থেকে একটা 5 কমন নেওয়া যাচ্ছে। 5টাকে যদি কমন নেই, তাহলে এখানে আমাদের একটা পাই আছে, একটা 5 আছে, আর একটা 5 আমরা নিয়ে আসলাম, তাহলে এখানে একটা √5 থাকবে, আর এখানে একটা 1 থাকবে। 5 আমরা অর্থাৎ ভিতর থেকে 5 কমন নিয়ে গেলাম, তাহলে 5 × 5 এই দুইটা মিলে হলো 25। পাইটাকে আমরা এই পাশে লিখলাম, আর এটা হবে √5 প্লাস হলো 1।
তাহলে এইটা হলো আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। আমরা অ্যান্সার থেকে দেখতে পাচ্ছি যে ক নাম্বার যেটা আছে এটার সাথে একদম হুবহু মিলে যাচ্ছে, 25 পাই ইন্টু √5 + 1। আমরা এভাবে রাখবো। যদি অ্যান্সারটা দশমিকে থাকতো, এই অ্যান্সারটা যদি দশমিকে থাকতো তখন আমরা দশমিকে কনভার্ট করতাম। যেহেতু এখানে 4টা অপশনই এরকম ব্র্যাকেট আকারে দেওয়া আছে, কোনোটা দশমিকে কনভার্ট করা নাই, তাহলে আমরা এইরকমভাবেই ক্যালকুলেশন করে রেজাল্ট বের করে দেখব কোনটার সাথে মিলে যায়। এখানে আমাদের ক নাম্বারের সাথে মিলে যাচ্ছে, এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। এই প্রশ্নটার দিকে খেয়াল করি। এখানে দুইটা বাহু সম্বন্ধে আলোচনা করা আছে, একটা আছে 13, একটা দেওয়া আছে 12। যদি অনেক সময় এরকম অনেকগুলো দাগ থাকে, ধরো যদিও সবসময় প্রশ্নটা ক্লিয়ারই থাকবে, কিন্তু এখানে তুমি বুঝতে পারছো না যে আসলে এই লম্বটা 12 হবে নাকি অতিভুজটা 12 হবে, মানে এখানে হেলানো তলটা আমাদের 12 নাকি এখানে উচ্চতা যেটা আছে সেটা 12 হবে। খুব নিশ্চিত যেহেতু আমাদের হেলানো তলটা হলো উচ্চতা, সরি অতিভুজ, তাহলে অতিভুজটাই বড় হবে। তাহলে এই ক্ষেত্রে বোঝাচ্ছে একটা আমাদের কোণক দেওয়া আছে, যে কোণকের এই জায়গায় 13 হলো তার হেলানো তল, আর এই যে যেটা দেওয়া আছে এটা হলো তার লম্বটা দেওয়া আছে, লম্ব বা উচ্চতা। তাহলে এখান থেকে আমাকে বের করতে বলছে কোণকের ভূমির ক্ষেত্রফল কত। তো ভূমির ক্ষেত্রফলের সূত্র কি জানি? ভূমির ক্ষেত্রফলের সূত্র হলো পাই, এটা হলো r²। কিন্তু আর এর ভ্যালু তো এখানে নাই। আর এর ভ্যালু না দিয়ে ওইখানে দেওয়া আছে অতিভুজ আর হলো লম্ব, মানে যেটা হেলানো তল আর হলো উচ্চতা। এখান থেকে তো আমি বের করতে পারি। দেখো আগে কিন্তু তোমাকে বলেছিলাম যে কিছু আমাদের মুখস্থ ওয়ার্ড থাকতেই হবে, যে যদি অতিভুজ আমাদের 13 হয়, লম্ব বা ভূমি এটা 12 হয়, তাহলে নিশ্চিতভাবে অপর যে বাহুটা আছে যেটা দেওয়া থাকবে সেটা আমাদের অবশ্যই 5ই বের হবে। তারপরে যদি আমরা করি, এখানে আমরা লিখতে পারি L² = H² প্লাস হলো এটা হলো R² মানে সরি এখানে R² লিখি। তাহলে এখন L² মানে হলো 13, A² ইকুয়াল H² মানে হলো 12A², আর এর মানটা আমরা এখনো জানি না, R²। তাহলে এটা হবে 169, এটা হবে 144, মানে 12কে স্কোয়ার করলে 44, 44কে আমি এই পাশে নিয়ে আসলাম মাইনাস আকারে, তাহলে এখানে থাকছে হলো R²। এই দুইটা বিয়োগ করলে তাহলে আমাদের থাকছে হলো ফাইনালি R² সমান হলো 25, মানে আর এর ভ্যালুটা হলো 5। তো আমরা আসলে এই ক্যালকুলেশনগুলো খুব সহজে মুখস্থই রাখবো, যে এই 5, 12 আর হলো 13 এটা আমরা মুখস্থই রাখবো। তার মানে যখনই আমরা এটা দেখতে পাচ্ছি আমরা বুঝেই নিচ্ছি যে এইটা যদি হেলানো তল বা অতিভুজ যদি 13 হয়, উচ্চতা বা লম্ব যদি 12 হয়, তাহলে ব্যাসার্ধটা অবশ্যই 5 হবে। আমাদের বের করতে বলল সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল মানে পাই r², পাই মানে পাই, r² মানে হলো 5a²। এইটাকে যদি আমরা করি 25 পাই, এইটা আমরা পাচ্ছি। রেজাল্টটা যদি এরকম থাকতো, কিন্তু এখানে যতগুলো অপশন আছে সেগুলো দশমিকে কনভার্ট করা আছে, তাহলে আমরা এটাও সঠিক অ্যান্সার, কিন্তু সেটা আমি জানি না এখানে সঠিক অ্যান্সারটা কোনটা। এইটাকে যদি আমরা দশমিকে কনভার্ট করি তাহলে এটা আসবে 78.5, তার মানে এটা মিলে যাচ্ছে কয়ের সাথে, এইটা হবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটায় একটি কোণকের উচ্চতা দেওয়া আছে, ভূমির ব্যাস দেওয়া আছে। আবারও বলে আমরা কিন্তু সবসময় খেয়াল রাখবো যে আমাদের ব্যাস কাজে লাগবে না, আমাদের ব্যাসার্ধটা কাজে লাগবে। তথ্যটাকে আমরা যদি এখন কনভার্ট করি তাহলে এখানে কি বলতে পারছি যে আমাদের এইচ এর যে ভ্যালু এটা দেওয়া আছে হলো 15, আর আর এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা দেওয়া আছে হলো 8, 15, 8, এটা দুইটা দেওয়া থাকলো। আবারও সেই কথা যে যদি হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত, পাই r² কত। আর এর ভ্যালুটা জানি না, কিন্তু এইচ এবং না এখানে আর এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে 8, 8টা আমরা ব্যবহার করতে পারবো এখানে। তাহলে আমাদের একটা এল দরকার, কারণ আমরা সূত্রটা জানি যে বক্রতলের ক্ষেত্রফল যেটা আছে সেটা হলো পাই আর, এটা হলো এল। আমাদের আর এর ভ্যালু তো আছে, পাই তো কনস্ট্যান্ট, কিন্তু এল এর ভ্যালুটা নাই। এই জায়গায় এল এর পরিবর্তে দেওয়া আছে কি এইচ এবং আর, অর্থাৎ লম্ব এবং ভূমির মানটা দেওয়া আছে। মানে সমকোণী ত্রিভুজে এইচকে আমরা লম্ব মনে করি, ভূমিটাকে আমরা আর মনে করি। তাহলে এক্ষেত্রে আমাদের এল এর মানটা কত হবে, L² সমান হবে H², 15² প্লাস হলো 8² তাহলে শুধুমাত্র এল সমান হবে এখানে আমি 15 যদি লিখে দিই তাহলে 15², এটা হলো 8², এটা √ওভার দিয়ে দিলাম। রেজাল্টটা আসে এখানে 17। তাহলে এখানে আমরা সরাসরি লিখে দিই, পাইটাকে পাই রাখলাম, আর যেটা আছে আর তো হবে 8, আর এল এর যে ভ্যালুটা আছে এল এর ভ্যালুটা হবে এটা হবে 17। এখন খেয়াল করো আমাদের রেজাল্টগুলো কিন্তু সবগুলো পাই দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা পাই ছাড়া এই যে পাই পার্ট আছে এটা ছাড়া শুধুমাত্র এইটুকে আমরা গুণ করি, এটা গুণ করলে আসে হলো আমাদের 136, এর সাথে ফ্রি পাইটা থাকবে। পাইটার আমরা ক্যালকুলেটারে গুণ করবোই না, অনেক সময় রেজাল্টটা আমাদের দশমিক আকারে চলে আসতে পারে। তাহলে 136 পাই যেটা আছে এটা মিললো এখানে, তাহলে এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথটাতেও আমাদের এইচ এর মানটা সরাসরি দেওয়া আছে, আর এর মানটা সরাসরি দেওয়া আছে। বক্রতলের ক্ষেত্রফল চাইছে। বক্রতলের ক্ষেত্রফল মানে হলো আমাদের
এক্ষেত্রে আমরা আর এর ভ্যালু তো পাচ্ছি, কিন্তু এল এর ভ্যালুটা পাচ্ছি না। তাহলে এল এর ভ্যালুটা আমরা কি করতে পারি, এইটাকে আমরা লিখতে পারি যে এল ইকুয়াল, আমি সরাসরি লিখে দিলাম রুট ওভার, এটা হলো এইচ স্কোয়ার প্লাস হলো আর স্কোয়ার। যেখানে এইচ এর ভ্যালুটা দেওয়া আছে 12, তাহলে এখানে 12 স্কোয়ার দিলাম, আর এখানে আমাদের আর এর ভ্যালুটা আছে 5, এটা হলো 5 স্কোয়ার দিলাম। একটু আগে তোমাদের বলেছিলাম যে আমাদের 12, 5, 13 এই কয়টা হলো আমাদের একটা প্যাটার্ন, মানে সমকোণী ত্রিভুজের মান। তার মানে যদি ভূমি এবং লম্ব এই দুইটা মিলে যদি 5 এবং 12 হয়, অতিভুজ আমাদের 13 বের হবে। এটা ক্যালকুলেশন না করে আমি এমনিতেই বলে দিতে পারতাম যে এল এর যে ভ্যালুটা আছে এটা আমাদের 13 বের হবে। তাহলে এখানে পাই মানে পাই, আর এর ভ্যালুটা যেটা আছে আর হলো এই মাত্রাতে এটা হলো 5, আর এল যেটা আছে সেটা হলো আমাদের 13। ক্যালকুলেশন করলে আসবে 204। তাহলে এই রেজাল্টটা আগের ম্যাথটাতে বলছিলাম যে পাই আমরা ক্যালকুলেশন করব না, কারণ পাই সহ ছিল। এখানে যেহেতু দশমিকে চলে আসছে, সম্পূর্ণ ক্যালকুলেশন করে দেখলাম রেজাল্টটা আমাদের 204 পয়েন্ট সামথিং, এটাই হলো আমাদের সঠিক উত্তর। 25-এ এখানে দেখো আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে 86। এবার খেয়াল করে দেখো, আমরা কিন্তু এর আগেও এই ক্যালকুলেশনটা করেছি, যেখানে তোমাদের একটু আগে যেটা বললাম যে বাহু যদি আমাদের এখানে 12, 13 আর হলো 5, এই যে এই দুইটা আমাদের লম্ব ভূমি যে কোনো একটা হবে, মানে লম্বভূমি মিলে 12, 13 হবে, আর তখন অতিভুজ আমাদের 13 হবে। আবার একইভাবে যদি কখনো এরকম থাকে একটা বাহু আমাদের এখানে দেওয়া আছে, লম্ব দেওয়া আছে 8, লম্ব অথবা ভূমি অর্থাৎ লম্ব ভূমি দুইটা মিলে দেওয়া আছে 8 আর 6, তাহলে অতিভুজ অবশ্যই আমাদের 10 হবে। এগুলো আমরা মুখস্থ রাখবো, কারণ আমাদের কি হবে 64 + 36, 100, রুট ওভার 100 মানে 10। তাহলে এই মানগুলো মুখস্থ রাখবো এই জন্য, যাতে দেখার সাথে সাথে যদি কখনো দেখি যে আমাদের অতিভুজটা দেওয়া আছে 10, আর এখানে অন্য যে কোনো একটা বাহু 8 দেওয়া আছে, তাহলে একটা 6 হবে। যদি একটা থাকে, একটা 10 থাকে, অতিভুজ 10 থাকে, অতিভুজ বা বললো 3 বাহুর যে কোনো একটা, অবশ্য অতিভুজই বলবে, অতিভুজ 10 থাকলো আর আমাদের লম্ব বা ভূমি থাকলো 6, তাহলে নিশ্চিতভাবে বলতে পারি অপর যে বাহুটা আছে সেটা আমাদের 8 হবে। এভাবে আমরা কিছু কয়েকটা জিনিস মুখস্থ রাখবো, তাহলে আমাদের অ্যান্সারগুলো করতে সহজ হবে। আমি যদিও দেখিয়ে দিচ্ছে, তাহলে এখানে আমাদের এলটা লাগবে। এল কেন লাগবে, বক্রতলের ক্ষেত্রফল, আর আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল, আমাদের এল এখনো অনুপস্থিত। তাহলে আমরা বলতেই পারি যে এল স্কোয়ার এটা সমান এইচ স্কোয়ার প্লাস হলো আর স্কোয়ার, যেখানে এইচ মানে হলো 8, 8কে স্কোয়ার করলে আমি একবার লিখে দিলাম 64, আর মানে 6, 6কে স্কোয়ার করলে আমাদের 36, তার মানে হলো 100। এই রুট 100 মানে 10, এগুলো আমরা কিছুটা মুখস্থই রাখবো যাতে করে আমাদের সময়টা অনেক সেভ হয়। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, আমি সরাসরি ক্ষেত্রফলের সূত্র লিখে দিই পাই, আর এর ভ্যালুটা হলো আমাদের 6, আর এল এর ভ্যালুটা কেবল বের করলাম হলো 10। তাহলে যদি আমাদের থাকে 60 পাই আকারে যদি অ্যান্সার থাকে, তাহলে এটাই রেজাল্ট। কিন্তু দেখতে পাচ্ছি এখানে যতগুলো রেজাল্ট আছে সবগুলো দশমিকে কনভার্ট করা আছে, তার মানে পাইটাকে আমরা গুণ করে দিব। যে রেজাল্টটা আসবে সেটা আমাদের আসবে হলো 188.5, এটা তাহলে আমাদের সঠিক উত্তর। এই দুইটা প্রশ্ন একটু পাশাপাশি দেখি। আগের প্রশ্ন যেটা ছিল সেখানে কিন্তু এইচ উচ্চতা দেওয়া ছিল 8 সেন্টিমিটার, ব্যাসার্ধটা দেওয়া ছিল 6 সেন্টিমিটার। আমি তোমাকে বলেছিলাম যে 8, 6-এর সাথে একটা 10-এর সম্পর্ক আছে। 8, 6-এর সাথে 10-এর সম্পর্ক তখন যখন 8 আর 6 এই দুইটা লম্ব আর ভূমি হবে, তখন অতিভুজটা হবে হলো এখানে 10। এখানে আমাদের 8 যেটা দেওয়া আছে সেটা ব্যাসার্ধটা দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু সরাসরি এল এর মানটা অর্থাৎ অতিভুজটাই দেওয়া আছে, তাহলে এখানে কিন্তু অপর বাহুটা 10 হবে না। খেয়াল করে দেখবো, তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, বের করতে বলছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল মানে পাই আর এল। ম্যাথটা অনেক সুবিধা করে দিল, কারণ আমাদের এরিয়াটার সূত্র হলো এখানে পাই আর এটা এল। প্রত্যেকটা ম্যাথে এখানে আমাদের অ্যান্সারের মধ্যে পাই রেখে দিছে, তাহলে পাইটা আমরা ক্যালকুলেশন না করে পাইয়ের মতোই রাখি, এখানে পাইটা ঠিকই রাখলাম। আর এর ভ্যালুটা এখানে সরাসরি দেওয়া আছে 6, এবং অন্য ম্যাথে যেমন আমরা এল বা এইচ বের করি, এখানে বের না করে আমাদের যে কয়টা ভ্যালু দরকার সেটা সরাসরি দেওয়া আছে। তাহলে এখানে 6 আর 8 গুণ করলে 48, 48 পাই, খ নাম্বারটা হবে আমাদের সঠিক উত্তর। এক্ষেত্রে আমাদের সময়টা আরও কম লাগলো। প্রশ্নে দেওয়া আছে ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, তার যদি হেলানো তল হয়, কোনকের আয়তন কত। কোনকের আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আমাদের এই জায়গায় যতগুলো ভ্যালু আছে আমরা দেখতে পাচ্ছি, আমাদের মান যেটা দরকার পাই দরকার, 1/3 তো 1/3, এটা তো আমাদের মুখস্থ, পাইও মুখস্থ, আর স্কোয়ার এইচ, একটা আর লাগবে, আর স্কোয়ার একটা এইচ। আমাদের এইখানে ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর ভ্যালুটা দেওয়া আছে, এইচটা দেওয়া নাই। এইচ যদিও আমি ক্যালকুলেশন করে দেখাবো, কিন্তু দেখো এইচ কিন্তু ক্যালকুলেশন করার দরকার নাই, কারণ যদি এখানে আসে হলো ভূমি যদি 8 হয় আর ব্যাসার্ধ যদি আমাদের 10 হয়, এখানে এইচ এর ভ্যালুটা অবশ্যই সেটা আমাদের 80 বের হবে, কারণ যেহেতু একটা 6 আছে। এই প্রশ্নটাতে আমাদের আর ইকুয়াল এটা হলো 6, এবং
এটা এল ইকুয়াল হেলান তল যেটা দেওয়া আছে এটা হলো আমাদের 10 একক দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি যে এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস হলো আর স্কোয়ার। তার মানে আমাদের যেখানে এল স্কোয়ার এটা মানে 10 স্কোয়ার, আমি একবার সরাসরি 100 লিখে দিলাম, এইচ এর মানটা আমি জানি না, এখানে আসবে হলো 36, মানে ব্যাসার্ধকে 6 স্কোয়ার করে 36, তাহলে এইচ স্কোয়ার আসবে হলো 100 মাইনাস 36 ইকুয়াল 64। তার মানে এইচ এর যে ভ্যালুটা সেটা আসবে হলো আমাদের 8। আমি বারবারই বলছি যে তাহলে এই টাইপের যেগুলো কিছু কমন ভ্যালু বারবার রিপিট হচ্ছে ওগুলো আমরা খেয়াল রাখবো। ব্যাসার্ধ যদি 10 হয় তাহলে লম্ব অথবা ভূমি যদি 6 হয় অপর বাহুটা হবে আমাদের 8, অথবা লম্ব অথবা ভূমি যদি 8 হয় অপর বাহুটা হবে 6। তো এই ক্যালকুলেশনটা প্রশ্ন দেখে সরাসরি আমরা করতে পারবো। এখন আমার লাগবে হলো এখান থেকে এর আয়তন কত। আয়তনের সূত্রটা কি ছিল, এটা হলো 1/3, এটা হলো পাই আর স্কোয়ার। আর মানে এখানে দেওয়া আছে, আমি সরাসরি লিখে দিলাম 6 স্কোয়ার। আর এইচ এর যে ভ্যালুটা মাত্রই দেখলাম, এইচ এর ভ্যালুটা হলো আমাদের এখানে 8। তাহলে শুধু একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনের সময় দেখব যে এইখানে যে রেজাল্টটা দেওয়া আছে সেই রেজাল্টগুলো কি পাই সহ দেওয়া আছে নাকি পাই ছাড়া দেওয়া আছে। যদি পাই সহ দেওয়া থাকে তাহলে পাই সহই আমরা ক্যালকুলেশন করব। এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা রেজাল্টটা পাচ্ছি 96 পাই, অবশ্যই ক্ষেত্রফল মানে বর্গ এককে হবে। আমাদের অপশনগুলো চেক করে দেখি, আমাদের ঘ নাম্বার যে অপশনটা আছে এই অপশনটাতে দেওয়া আছে 96 পাই, তাহলে এটা হলো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটাতে একটি সমবৃত্ত কোণকের উচ্চতা এইচ এর মানটা দেওয়া আছে, ব্যাসার্ধ আর দেওয়া আছে, কোণকের আয়তনটা কত হবে। আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমাদের এখানে মানগুলো মোটামুটি সবই দেওয়া আছে, এখানে এইচ এর মান দেওয়া আছে, আমাদের ব্যাসার্ধ আর এর মানটাও দেওয়া আছে, ইনফরমেশনটা আমাদের এইচ এবং আর দেওয়া আছে। আমাদের আয়তন বের করার জন্য আর এবং এইচ এর মানটাই দরকার, এখানে এল দেওয়া নাই, এলটা আমাদের প্রয়োজনীয় নাই। সরাসরি যদি আয়তনের সূত্র লিখি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে 1/3টা ঠিকই থাকলো, পাই মানে পাই, আর এর ভ্যালুটা এখানে আছে হলো, আর এর ভ্যালুটা হলো 5, তাহলে 5 স্কোয়ার ইন্টু এইখানে এইচ এর ভ্যালুটা 3 কাটা গেল। তাহলে এইখান থেকে ফাইনালি যে রেজাল্টটা আসে সেটা আমাদের আসে হলো 78 পয়েন্ট সামথিং 54, এটা অ্যান্সার। আর এইটা যদি আমরা অপশনের সাথে চেক করি তাহলে আমাদের ক নাম্বারের সাথে অ্যান্সারটা আমাদের মিলে যাচ্ছে, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে হলো 78 পয়েন্ট যেটা আছে, এটা হলো আমাদের সঠিক উত্তর। এর আগে আমরা দুইটা সিকোয়েন্স বলেছিলাম যে যদি আমাদের 5 12 হয় তাহলে অপরটা 13 হবে, মানে অতিভুজটাকে 13 বানালে বাকি দুইটা আমাদের 12 আর 5ই হবে। অতিভুজ যদি 10 হয় তাহলে একটা 8 হলে আর একটা 6 হবে। আর একটা মুখস্থ রাখি, যদি আমাদের লম্ব ভূমি এই দুইটা মিলে 3 আর 4 হয় তাহলে আমাদের অতিভুজ 5 হবে, অথবা লম্ব অথবা ভূমি যে কোনো একটা 4 দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে তাহলে 5, অপর ভূমিটা তাহলে আমাদের 4 বের হবে। এই কয়টা সিকোয়েন্স মনে রাখবো যাতে করে আমার ওই ক্যালকুলেটরটা ইউজ না করতে হয়। এখন দেখি এখানে পি কিউ সমান যেটা দেওয়া আছে, পি কিউ সমান 4 দেওয়া আছে, এখানে পি কিউ তার মানে এই বাহুটা আছে 4, পি আর এইখানে অতিভুজটা দেওয়া আছে 5, ক্যালকুলেশন করবো না তাহলে অটোমেটিক এটা 3 হয়ে যাবে। ওইখানে তুমি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করো, এই রেজাল্টটাই আসবে। তাহলে যখনই আমরা দেখে নিচ্ছি যে এখানে আমাদের পি কিউ অর্থাৎ আমাদের লম্বটা 4 দেওয়া আছে, অতিভুজটা আমাদের 5 দেওয়া আছে, তাহলে বাকি যেটা থাকে এখানে আমাদের ভূমিটা যেটাকে আমরা ব্যাসার্ধ হিসেবে কাউন্ট করি সেটা অবশ্যই 3 বের হবে। তাহলে এই কয়টা আমরা মোটামুটি মনে রাখবো। এখন এখানে আয়তনটা কত হবে, আয়তনের সূত্র ছিল 1/3 পাই আর স্কোয়ার, আমাদের আর মানে হলো 3 স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে হলো 4। তাহলে এখন এই জায়গায় আমি একটা জিনিস সরাসরি ক্যালকুলেশন করি, এখানে 3 আছে দুইটা, এখানে 3 আছে একটা, কেটে গেলে তাহলে একটা 3 থাকবে, তাহলে এখানে 3 আর 4, তাহলে এখানে আমাদের থাকবে হলো 12 আর এই একটা পাই থাকবে। পাইটা ক্যালকুলেশন করব না কেন, কারণ এখানে সবগুলোতে আমাদের পাই দেয় আছে, তাহলে এই জায়গায় যে আমাদের হবে 12 পাই, এইটাই হবে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। আমাদের এই প্রশ্নটাতে এইখানে প্রশ্ন আছে, পরের পেজে আমাদের বাকি কথাগুলো বলা আছে, মানে চিত্র এখানে, বাকিটা অন্য পেজে আছে। এখানে তথ্য দেওয়া ছিল যে ও এন, এই চিত্রে ও এন মানে কিন্তু আমাদের ব্যাসার্ধ, যেটা আমরা ও এন বলছি বাস্তবে এটা হলো আমাদের ব্যাসার্ধ। তারপরে বলা আছে এম এন, এই যে এম এন এটা কিন্তু এই চিত্রের সাপেক্ষে এটা অতিভুজ ঠিক আছে, কিন্তু আমাদের এই কোণকের ক্ষেত্রে এটাকে আমরা হেলানো তল বা তির্যক উন্নতি বাহু যেটা বলি সেটা আমরা এল দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে এখন আমাদের লাগবে হলো এর ক্ষেত্রফলটা, ক্ষেত্রফলের সূত্র কোনটা, 1/3 পাই, এটা হলো আর স্কোয়ার, এটা এইচ, 1/3 লিখলাম, এখানে আয়তন লিখে দিলাম। পাই তো পাই, পায়ের তো কোনো ক্যালকুলেশন হবে না। আর এর যে ভ্যালুটা আছে এখানে আর এর ভ্যালুটা ও এন, এটা হলো 3 স্কোয়ার। তার মানে একটু আগে যে ম্যাথ করলাম এই ম্যাথটা একেবারে শতভাগ কপি পেস্ট। শুধু দেখো কি এখানে আমাদের একইভাবে দেওয়া আছে, এইটা 3 আর এটা যদি 5 হয়
যেখানে এই যেটা 5 আছে 3 4 5 এর লিস্টে 5টা যেহেতু অতিভুজ, তাহলে নিশ্চিতভাবে এইটা যেহেতু অতিভুজ, আমাদের ভূমি দেওয়া আছে হলো 3, নিশ্চিতভাবে এটা ক্যালকুলেশন করার দরকার, এটা 4ই বের হবে, অন্য কোনো কিছুই বের হবে না। তাহলে আমরা এখানে বের করে দিলাম, এটা অ্যান্সার দিলাম হলো 4। তাহলে 3 3 কাটা গিয়ে এখানে আমাদের ফাইনালি রেজাল্ট থাকবে 12 পাই। আগের প্রশ্নের অ্যান্সার এই প্রশ্নের অ্যান্সার একেবারেই সেম। সেই তথ্যগুলো এখানে আছে, ওএন এমএন দেওয়া আছে, ক্ষেত্রটি ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে, আর আমরা ক্যালকুলেশন করে দেখেছি ক্ষেত্রফলটা আমাদের 12 পাই ঘন একক হয়। এককগুলো সবসময় ঘন একক হবে। খুব রেয়ার এরকম হতে পারে যে এখানে 12 পাই ঘন একক দেওয়া আছে, এখানে 12 পাই বর্গ একক দেওয়া আছে। যদি আয়তন হয়, যত প্রকার আয়তন সকল আয়তন ঘন এককে বের হবে, সকল ক্ষেত্রফল বর্গ এককে বের হবে। এই ম্যাথটাতে আমাদের ইনফরমেশন দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আর দেওয়া আছে, প্রশ্নে চেয়েছে আয়তনটা কত। আয়তনের সূত্র আমরা জানি 1/3, এটা হলো পাই আর স্কোয়ার, এটা এইচ। এই সূত্রের জন্য যতগুলো তথ্য আমাদের দরকার, আর এর ভ্যালু দরকার, আর দেওয়া আছে, এইচ দরকার, এইচ দেওয়া আছে, তাহলে নতুন করে আর ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। তাহলে আমরা সেটাকে সরাসরি যদি মান বসায় দেই, 1/3 পাই মানে পাই, আর এর ভ্যালুটা এখানে 6 স্কোয়ার ইন্টু এইচ এর ভ্যালু যেটা আছে, এইচ এর ভ্যালুটা যদি দেই এটা হলো 8। তাহলে এখন ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো রেজাল্টটা আসবে হলো আমাদের 301.59, এইটা অর্থাৎ এইটা হলো আমাদের, জাস্ট ক্যালকুলেটারে অ্যান্সারটা প্রেস করলে এটা চলে আসবে, এটা উত্তর। এখানে আমাদের প্রয়োজনীয় যত তথ্য দরকার সবগুলো দেওয়াই ছিল, শুধু ক্যালকুলেটার দিয়ে ইউজ করতে হবে। 32 প্রশ্নটা আমরা খেয়াল করি, এখানে দেওয়া আছে একটি কোণকের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে ব্যাসার্ধ যেটা হবে তার ডাবল, অর্থাৎ এখানে আমরা বলতে পারি এই জায়গায় ব্যাসার্ধ আর যেটা দেওয়া আছে এটা যদি 6 হয়, তাহলে উচ্চতা এইচ সমান হবে 6 দ্বিগুণে, এটা হলো 12। এর আয়তন কত হবে? আয়তন হবে হলো আমাদের 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেখানে আমাদের আর এর ভ্যালুটা 6, তাহলে 6 স্কোয়ার, এইচটা হবে তাহলে 12। ক্যালকুলেশন করলে আমাদের যেটা হয়, তাহলে রেজাল্টটা আসবে 452 পয়েন্ট সামথিং, 0.238 মতো কিছু। অ্যান্সারগুলো সাধারণত অনেক সময় 2-1টা ডিজিট কম বেশি হতে পারে দশমিকের পরে। আমরা দেখি তাহলে আমাদের কোনটার সাথে মিলে যায়, আমাদের ক নাম্বার যে রেজাল্ট আছে সেটার সাথে আমাদের মিলে যাচ্ছে, সঠিক অ্যান্সার তাহলে আমাদের ক হবে। পরবর্তী যে টপিকগুলো আমাদের শুরু হচ্ছে সেগুলো আমাদের গোলক দিয়ে। গোলকের ক্ষেত্রে আমাদের লাগবে হলো গোলকের পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল হচ্ছে সেটা, তার আয়তন, এই সংক্রান্ত সূত্রগুলো। গোলকের ক্ষেত্রে গোলক তো আমাদের 3D হবে, অর্থাৎ তোমরা ক্রিকেট বল বা ফুটবল এগুলো যেগুলো দেখে থাকো, এখানে আমার 3D অপশন ছিল না, জন্য আমি 2Dতে দেখাচ্ছি। তুমি এটাকে 3D মনে করো, আর অবশ্যই সূত্রে দুইটা খুব ভালো করে মুখস্থ রাখো। সেটা হলো ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্থাৎ তুমি যে ফুটবলটা দেখতে পাচ্ছ তার টোটাল চামড়া যেটা আছে, এই টোটাল চামড়াটা বাইরে থেকে যেটা, সেটাকে আমরা বলি তার পৃষ্ঠের ক্ষেত্রফল, সেটা হলো 4 পাই আর স্কোয়ার, এটা সূত্র। আর তার যদি আয়তনের সূত্র হয় তাহলে 4/3 পাই আর কিউব, অবশ্যই এখানে আর মানে ব্যাসার্ধ। খেয়াল করে দেখো এই দুইটা সূত্রেই আননোন রাশি শুধুমাত্র ব্যাসার্ধ, অর্থাৎ গোলকের যত প্রকার ম্যাথ আছে ব্যাসার্ধ হলে আর কোনো কিছুই লাগবে না। এখন আমরা যদি এমসিকিউ ফিরে যাই, তাহলে এখানে প্রথম যে অপশনটা আছে সেটা হলো গোলকের মাত্রা কয়টি। একটা গোলককে তুমি যখন রাখবে অবশ্যই তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে। তুমি দৈর্ঘ্য বরাবর সে একটা স্পেস দখল করে, প্রস্থ বরাবরও করে, যদিও ওর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সেম, কিন্তু এখানে ওর তিনটা জায়গায় অবস্থান করছে, এর জন্য এটা হলো ওর গোলকের মাত্রা, এটা 3D, এর মাত্রাটা হবে হলো 3। পরবর্তী বলল যে পাই একক বিশিষ্ট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। পাই একক বিশিষ্ট, অর্থাৎ আমরা জানি পাই একক, এখানে যেটা এখানে ব্যাসার্ধকে আর ধরা হয়েছে, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট। তো আর একক যদি ব্যাসার্ধ হয়, প্রচলিত অর্থে আমরা ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করি। আর ক্ষেত্রফলের সূত্র যেটা আমরা তোমাকে শুরুতেই দেখালাম সেটা হলো 4 পাই আর স্কোয়ার, এটা হলো ক্ষেত্রফলের সূত্র, আমরা সরাসরি এটা লিখে দিতে পারি। কিন্তু 4 পাই আর স্কোয়ার যদি হয়, কিন্তু এখানে সাথে আছে পাই একক ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। এখানে একটু মিস্টেক আছে, সেটা হলো যেহেতু আমাদের আর কে আলাদা করে লেখা আছে, এটা আমাদের পাই, তাহলে আমাদের বললো পাই একক ব্যাসার্ধটাই আমাদের পাই, অর্থাৎ এই ম্যাথটাতে আমরা যে আর এর ভ্যালুটা আছে, আর এর ভ্যালুটাই যদি আমাদের পাই হয়, এক্ষেত্রে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা আছে ক্ষেত্রফলটা বের করব। আমরা ক্ষেত্রফলের সূত্রটা দেখেছি, অর্থাৎ এই ম্যাথটাতে আমাদের 4 তো ঠিকই থাক, পাই ঠিকই থাক, আর এর যে ভ্যালুটা আছে আর এর ভ্যালুটাই হলো পাই, আর এর পরিবর্তে পাই আর স্কোয়ার দিলাম, তাহলে আমাদের আসলো 4, এটা হলো পাই কিউব, এটাই হলো আমাদের অ্যান্সার। তার মানে সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের 4 পাই কিউব। পরেরটা দিল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নিচের কোনটি, অর্থাৎ সহজ কথায় গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কোনটা। ক্ষেত্রফলের সূত্র আমাদের একদম মুখস্থ, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র 4 পাই আর স্কোয়ার। একটি গোলকের ব্যাসার্ধ 4 একক, এখানে যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে আমরা যেটা বলবো ব্যাসার্ধ আমাদের 4 সেন্টিমিটার দেওয়া আছে।
এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। বৃত্তের যত প্রকার ক্যালকুলেশন আছে ওখানে শুধুমাত্র ব্যাসার্ধটাই দেওয়া থাকবে, অন্য কিছু দেওয়া থাকবে না। এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল চাচ্ছে, শুধুমাত্র সূত্রটা ইউজ করলে সরাসরি আনসারটা বের হয়ে যাবে। এই টাইপের জন্য তুমি একদম ক্যালকুলেটর হাতে নিয়ে করতে পারো, কোনো প্রকার খাতা কলমের দরকারই হবে না। আমাদের সূত্র যেটা সেটা হলো 4πr², যেখানে 4 তো 4π ঠিকই আছে, আর কত, এখানে ব্যাস যেহেতু আমাদের 8, তাহলে ব্যাসার্ধ হলো 4, 4² তাহলে 4কে স্কোয়ার করলে 16, 16-এর সাথে যদি 4 আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা আসবে 64π। আমরা পাইকে কেন ক্যালকুলেশন করলাম না, চারটা অপশনে পাইকে রেখে দেওয়া আছে, তার মানে শুধুমাত্র বাকি যে আমাদের কনস্ট্যান্টগুলো আছে সেগুলো গুণ করে যে রেজাল্টটা হবে 64π, এইটা হবে তাহলে সঠিক অ্যান্সার। এইখানে 37-এ বলছে একটি নিরেট গোলক আছে, তার ব্যাস দেওয়া আছে 6, তার মানে ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। শুধুমাত্র আমরা সূত্রটা বসায় দেব আগের মতোই, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হলো 4πr²। এখানে 4 মানে 4, পাই মানে পাই, আর এর ভ্যালুটা হলো আমাদের 3 তাহলে আমাদের কত হবে, এটা হবে 9, মানে 3কে স্কোয়ার করলে 9, 9-এর সাথে 4 আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে 36π, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। একটি গোলক মানে 38 যেটা দেওয়া আছে, একটি গোলকের ব্যাস দেওয়া আছে 2 সেন্টিমিটার, ব্যাস তার মানে ব্যাসার্ধ হলো 1 সেন্টিমিটার, গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। এই ম্যাথটাও আমার আগের ম্যাথের মতোই অনেক সহজ হবে, শুধুমাত্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলকে আমরা সবসময় এরিয়া এ দ্বারা প্রকাশ করি, তাহলে এটা হবে হলো 4πr²। এই ম্যাথটাতে আর এর মান হলো 1², কারণ আমাদের ব্যাস যদি 2 হয় তাহলে ক্ষেত্রফল কত, সরি ব্যাসার্ধ কত, 1কে স্কোয়ার করলে 1 হয়, তাহলে রেজাল্ট আমাদের থাকবে হলো এটা 4π। অপশন কোনটার সাথে মিলে যায়, ক নাম্বারের সাথে আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে, তাহলে 38-এর রেজাল্টটা হচ্ছে ক। অর্থাৎ এই যে বৃত্ত সংক্রান্ত যে ম্যাথগুলো, যেহেতু এখানে চলক মাত্র একটা থাকবে তাহলে এটা বের করার কোনো অপশন থাকবে না, ঘুরায় মানে খুব সরাসরি দেওয়াই থাকে, হয়তো সর্বোচ্চ ব্যাসার্ধ না দিয়ে ব্যাস দিয়ে দিচ্ছে, আমরা এক্ষেত্রে এইখানেই সবগুলো সলিউশন করতে পারছি। এখানে আমাদের 39 যেটা দেওয়া আছে, এক্ষেত্রেও ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখি, a = 4πr²। 4 মানে আমাদের 4ই থাক, আমাদের পাই মানে কত, পাই মানে আমাদের পাই থাক, আর এর ভ্যালুটা কত, এখানে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। প্রশ্ন বার করি, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন গোলকের, মানে মূলত ব্যাপারটা হলো গোলকটার ভিতরে ফাঁপা থাক আর যাই থাক, এটা হলো গোলক, সেই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এখানে আমাদের ব্যাসার্ধ আছে 2কে স্কোয়ার করলাম, তাহলে এটা হবে 4, অর্থাৎ এটা হবে 16π। আমাদের যেহেতু রেজাল্টটা পাইয়ের দেওয়া নাই, সরাসরি আমাদের দশমিকে কনভার্ট করা আছে, এটুকুরে যদি আমরা দশমিকে কনভার্ট করি তাহলে আমরা দেখতে পাবো এই 50.27, এইটা আমাদের অ্যান্সারের সাথে মিলে যাচ্ছে, এটা হবে আমাদের সঠিক উত্তর। আগের ম্যাথ এই ম্যাথ তথ্য একদম সেম, অ্যান্সারটা কি, আগেরটা আমাদের দশমিক ভগ্নাংশে কনভার্ট করা ছিল, এখানে আমাদের পাইতে রেখে দিতে হবে। প্রশ্নটাও কি চাইছে, এখানে একটা সেম প্রশ্নই, আমাদের 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং ব্যাসার্ধই আছে একটি ধাতব গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। একটু আগে মানে এর আগের যে ম্যাথটা ছিল সেই সেম ম্যাথটাই হবে, a = 4π, আমি r² মানটা সরাসরি বসায় দিচ্ছি, এখানে r মানে হলো 2, তাহলে এটা দিব 2a², 2a² মানে 4, 4-এর সাথে 4 মাল্টিপ্লাই করলে এটা আসবে হলো 16π। যেহেতু প্রত্যেকটা রেজাল্ট পায়ের সাথেই সম্পর্ক করা আছে, তাহলে আমরা এটাকে ভাঙার দরকার নাই, অর্থাৎ আমাদের ক্যালকুলেটারে যে কিছু ফাংশন থাকে, তোমাদের প্রায় সবার ক্যালকুলেটারে ফাংশন দেওয়া আছে যে SD, এইটা আমরা SD-কে প্রেস করলে আমাদের ডেসিমেল থেকে আমাদের এরকম পূর্ণ সংখ্যা আসতে পারে, দশমিকে আসতে পারে, সেটা আমরা যেটা কনভার্ট করি SD যেটা আছে এটাতে আমরা করবো স্ট্যান্ডার্ড টু ডেসিমেল, এটা করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই রেজাল্টটা আমাদের 16π এর সাথে মিলে যাচ্ছে, এটাই তাহলে আমাদের সঠিক অ্যান্সার। 41 যেটা দেওয়া আছে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। একেবারেই সেই আগের কথাই, আমরা এবার সরাসরি আমি শুধু মানটাই বসায় দিচ্ছি। ক্ষেত্রফলের সূত্র হলো 4π, এটা হলো r²। এই ম্যাথে 4 মানে তো 4, পাই মানে তো পাই, আর এর মানটা কত, এই কয়েকটা ম্যাথে একদম আর সরাসরি বলে দিচ্ছে, আর হবে 5, তাহলে 5², তাহলে 5² মানে কত, 25, 25-এর সাথে 4 মাল্টিপ্লাই করলে হবে 100। তার মানে এই রেজাল্টটা যেহেতু সবগুলো পাই আছে, পাইকে তুমি বাদ দিয়ে হিসাব করো, তাহলে আমরা পাচ্ছি 100π মিলে যাচ্ছে আমাদের গ নাম্বারের সাথে, এইটা হলো আমাদের সঠিক উত্তর। 42 নম্বর প্রশ্নটা দিল, একটি গোলকের পরিধি দেওয়া আছে, এখানে 4π, যতটুকু দেওয়া আছে এটুকু আগে লিখি। তাহলে এখন পরিধি মানে কত, 2πr, এই 2πr এর ভ্যালুটা দেওয়া আছে হলো, এটা হলো 4π। এখানে যদি আমি পাই কাটা দেই, 2 দ্বারা কাটা গেলে আর এর ভ্যালুটা আসলো 2। তাহলে অন্যভাবে বলতে পারতো যে একটা গোলক নিয়ে আলোচনা করছি যেখানে আমাদের ব্যাসার্ধটা হলো 2, এখন এখানে তাহলে এখন গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বের করতে নেই, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো 4π, এটা হলো r²।
আমি যদি ক্ষেত্রফলটা এরিয়াকে বলি, তাহলে এখানে 4 মানে 4, পাই মানে পাই থাক, আর এর ভ্যালু যেটা 2, 2 এর উপর স্কোয়ার। খেয়াল করছি যে এখানে যে রেজাল্টগুলো দেওয়া আছে, রেজাল্টগুলোতে পাই ক্যালকুলেশন করা হয় নাই, পাই ফিক্সড রাখা আছে, অর্থাৎ পাই গুণ করে দেওয়া হয় নাই। তাহলে শুধু এইটুকু যদি ক্যালকুলেশন করি, 2কে স্কোয়ার করলে 4, 4 এর সাথে 4 করলে 16 পাই, এইটা হবে আমাদের অ্যান্সার। এবার আমরা অপশনের সাথে মিলিয়ে দেখি, অপশন আছে হলো 16 পাই, এটা দেওয়া আছে। তাহলে এই ঘ নাম্বার হলো আমাদের সঠিক উত্তর। 43 নম্বরে বলা আছে যে 22 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটা ঘনক আকৃতি বাক্সের মধ্যে একটি গোলক সম্পূর্ণ এঁটে যায়। তো ঘনক তো 3D, আমি এখানে 3D না দেখায় শুধুমাত্র একটা তল দেখাচ্ছি, যেখানে ঠিকভাবে এঁটে যাচ্ছে, মানে হলো ওই বাক্সটার ভিতরে যখন আমি বলটা রাখবো, যেহেতু ঘনক আকৃতি, তাহলে তার প্রত্যেকটা ধার সমান হবে। অর্থাৎ যদি আমাদের এই ধারটা এটা 22 হয়, তাহলে আমাদের প্রত্যেকটাই 22 হবে। এই প্রত্যেকটা 22 এটা বলে দেওয়া আছে। এখন এর ভিতরে একটা গোলক সম্পূর্ণ এঁটে যায়, তার মানে ধারের যে আমাদের 6টা পার্ট আছে, প্রত্যেক পার্টেই আমাদের গোলকটা টাচ করবে, ওর বেশিও থাকবে না, কমও থাকবে না। এখন যদি এরকমভাবে চিন্তা করি যে একটা স্কোয়ারের মধ্যে যদি আমাদের একটা সার্কেল থাকে, তাহলে এটা যদি সম্পূর্ণ এঁটে যায়, অর্থাৎ প্রত্যেক প্রান্তকে টাচ করে, তাহলে এই যে বৃত্তের ব্যাসটা হবে, এই বৃত্তের ব্যাস হবে হলো এই যে বর্গের একটা ধারের সমান। ঘনকের বেলায় সেম, যদি ঘনকের মধ্যে একটা বৃত্ত সম্পূর্ণ এঁটে যায়, তাহলে ওই বৃত্তের যে ব্যাস হবে আর ঘনকের ধার হবে, এটা পরস্পর সমান। তাহলে বলতেই পারি এই কথাটার অর্থই হলো যে আমরা এমন একটা বৃত্ত নিয়ে আলোচনা করছি যে বৃত্তের আমাদের ডায়ামিটার বা ব্যাস এটা দেওয়া আছে হলো 22, তাহলে ব্যাসার্ধ আর সমান হবে 22 ডিভাইডেড বাই 2, মানে হলো 11। তাহলে আমরা এই যে বৃত্তটা পাচ্ছি, এই বৃত্তটার ব্যাসার্ধ পাচ্ছি হলো 11। এখন তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কত, আমরা তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা দেখি। ক্যালকুলেশন যদি করা যায়, তাহলে আমাদের এই দুটোর সাথে ক্যালকুলেশন করলে আসলে 484, এটা হলো পাই রেখে দিলাম। যদি আমাদের এই অ্যান্সারগুলোর ভিতর দেখি যে এখানে যে অপশনগুলো আছে সেগুলো দশমিক দিয়েছে, পাই ওখানে নাই, তাহলে আমরা পাই ওর সাথে গুণ করে দিব, আর না হলে পাইকে পায়ের মতো রেখে দিব। তাহলে 484 পাই, এইটা হবে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যেটা আমাদের অপশনের সাথে মিলে যাচ্ছে। 484 ক নাম্বারের সাথে আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে। এইটা হলো তাহলে 43 নম্বরের সঠিক অ্যান্সার। 44 দেখি, এখানে একটি ফুটবল পৃষ্ঠের ক্ষেত্রফলটা দেওয়া আছে 400 পাই, এটা দেওয়া আছে, পাই সহই দেওয়া আছে। সেন্টিমিটার, বলটার ব্যাস কত? তো ব্যাস তো আমরা সূত্র থেকে পাবো না, আমরা ব্যাসার্ধ বের করবো, সেটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলেই হবে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে, এই ক্ষেত্রফলটাই দেওয়া আছে 400, এটা হলো পাই, এটা দেওয়া আছে অ্যান্সারে। এইটাকে যদি আমরা সূত্রে কনভার্ট করি, এর সূত্র ছিল আমাদের 4 পাই, এটা হলো আর স্কোয়ার, এইটা মানে তাহলে 400 পাই। আমি উভয় পক্ষ থেকে পাই বাদ দিলাম, তাহলে আর স্কোয়ার সমান আসবে হলো 400 ডিভাইডেড বাই 4, তার মানে এটা হলো 100 আর স্কোয়ার। আর স্কোয়ার যদি 100 হয়, তাহলে আর এর ভ্যালু কত হবে? এটা আমাদের 10কে যদি আমরা 100কে রুট ওভার করলে তাহলে 10, 10 একক হবে এইটার আমার জাস্ট তার ব্যাসার্ধ যদি 10 একক হয়, তাহলে আমাদের ব্যাস কত হবে? ব্যাস ডি সমান 2 আর, মানে হলো 20, 2 × 10 মানে 20। তাহলে এই যে ফুটবলটা আছে তার ব্যাস হবে হলো 20 সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার এককে দেওয়া আছে। তাহলে অপশন 20 কোথায় আছে? অপশন 20 আছে খ নাম্বারে। তাহলে এইটাই হলো আমাদের সঠিক অ্যান্সার। 45 নম্বরে দেওয়া আছে 8 সেন্টিমিটার। এটা খেয়াল রেখো, অনেক সময় আমাদের মিস্টেক হয়, এই প্রশ্নে শুধুমাত্র এই নাম্বারটা থাকবে বাংলা, বাকি সব কিন্তু ইংরেজিতে থাকবে। তাহলে এটা 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কি জানি? এখানে জানি হলো 4 পাই, এটা হলো আর স্কোয়ার, যেখানে 4 মানে 4, পাই মানে পাই, আর এর ভ্যালুটা এখানে দেওয়া আছে। ব্যাস বিশিষ্ট যেহেতু, এখানে যেহেতু 8 ব্যাস, তাহলে ব্যাস হবে কি 8 এর অর্ধেক, মানে এটা হবে 4 স্কোয়ার। তাহলে এটা হবে 4কে স্কোয়ার করলে আমাদের 16 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 64 পাই, যেহেতু এটা দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার। অপশনের সাথে যেটা মিলে 64 বর্গ সেন্টিমিটার, এখানে দেওয়া আছে হলো 64, তাহলে এটা আমাদের সঠিক আনসার হবে। 46-এ গিয়ে দেখি, এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্রটাতে হাইটটা দেওয়া আছে 10, আর এখানে ব্যাসার্ধটা, টোটাল ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা দেওয়া আছে আর = 5 সেন্টিমিটার দেওয়া আছে। গোলাকৃতি অংশের আয়তন কত? এইখানে একটা ব্যাপার, গোলাকৃতি অংশের আয়তন বলতে বোঝায়, এখানে বৃত্ত বলে নাই, ভূমি বলে নাই, গোলাকৃতি অংশ। প্রশ্নটা যদিও টোটালি কমপ্লিট না, এখানে আরও কিছু কথা বলে দেওয়া ছিল। এটা বলতেই পারতো যে এইখানে যে বৃত্ত আছে, সেই বৃত্তের ব্যাসার্ধ বিশিষ্ট যদি কোনো গোলক হয়, সেই গোলকের আয়তনটা কত, এই কথাটা বললে কমপ্লিট কথা ছিল। তা না বলে শুধু বললো গোলাকৃতি অংশের আয়তন কত। এই যে গোলাকৃতি অংশ, এখন আমরা এখানে যে গোলাকৃতি অংশটা দেখতে পাচ্ছি, এখানে যেটা গোলাকৃতি সেটা একটা বৃত্ত।
একটা বৃত্তের কখনো আয়তন হয় না, বৃত্তের ক্ষেত্রফল হতে পারে, বৃত্তের পরিধিতে হতে পারে, বৃত্তকলা হতে পারে, বৃত্ততে কখনো আয়তন হবে না, কারণ সে কী পরিমাণ জায়গা দখল করে। অর্থাৎ এটা দ্বারা বুঝতে পারছি এটা হলো r সমান 5 ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলক যদি হয় সেই গোলকের আয়তন কতটুকু হবে। এখানে ব্যাসার্ধ যেটা দেওয়া আছে r ইকুয়াল দেওয়া আছে, এটা হলো 5, এটা বুঝলাম। তাহলে যদি এটা আমরা কোনো গোলাকার গোলক চিন্তা করি, গোলকের যদি আয়তন বলি, এর আয়তন ছিল 4/3 পাই r কিউব, যেখানে 4/3 মানে 4/3 থাক, পাই মানে পাই, r কিউব মানে হলো যেহেতু r 5 কিউব, এটা ক্যালকুলেশন করব। অপশানে যে আমাদের অ্যান্সারগুলো ছিল কোনোটাতে পাই ছিল না, ক্যালকুলেশন করা ছিল। তো এই টোটালটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আসবে হলো 523.59 সামথিং এরকম, অর্থাৎ 523 এটা আমাদের থাকবে। এখন দেখি এইটা আমাদের অপশনের সাথে কোনটার সাথে ম্যাচ করে। এখন এটা আমাদের গ নাম্বার যেটা আছে, গ নাম্বারের সাথে ম্যাচ করছে, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এখানে প্রশ্নটাই আসলে সম্পূর্ণ যে ক্লিয়ার করে বলা আছে সেটা না, বাট আমরা বুঝে নেব এই জন্য, কারণ গোলাকৃতি যে অংশ আছে সেটা একটা বৃত্ত, এটা বৃত্তের কখনো আয়তন হয় না, তাহলে এটা গোলকের আয়তনই বের করতে বলছে এই বৃত্তের সাথে কম্পেয়ার করে। 47 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, একটি গোলকের ব্যাসার্ধ সমান হলো 2r। ব্যাসার্ধকে প্রচলিত ভাষায় ব্যাসার্ধকে আমরা r দ্বারা প্রকাশ করি, এখানে r মানেই 2r আছে। যখন আমরা রিটেন পার্টে করব তখন r সমান 2r লিখতে পারবো না, তখন ব্যাসার্ধকে আমরা r প্রাইম বা অন্য কিছু ধরে নিব। এখন বোঝার সুবিধার্থে আমি r সমান 2r লিখে দিলাম, অর্থাৎ এই মাত্রাতে ব্যাসার্ধের জায়গায় আমি 2r ব্যবহার করব। তাহলে এই যে আমাদের গোলকটা হলো, গোলকের আয়তন কত, গোলক বা বৃত্তের একটাই আননোন রাশি থাকে, সেটা হলো তার ব্যাসার্ধ, এই ব্যাসার্ধই দেওয়া থাকবে, সেজন্য গোলকের ক্যালকুলেশনগুলো অপেক্ষাকৃত ইজি হবে। তাহলে এখন আয়তনের সূত্র যদি লিখি, v সমান 4/3, এটা হলো পাই r কিউব, আমাদের r এর জায়গায় এখন 2r ব্যবহার হবে, মানে এইটাই হলো ব্যাসার্ধ, মানে 4/3 ব্যাসার্ধ কিউব, এখানে ব্যাসার্ধটাই দেওয়া আছে হলো 2r। তাহলে এখানে আমাদের 4/3 এটা ঠিকই থাক, পাই ঠিকই থাক, এই জায়গায় 2কে কিউব করলে 8 হবে, আর r কে কিউব করলে r কিউব হবে। তাহলে আমাদের এখানে 4×8 = 32, এটা হলো পাই r কিউব ডিভাইডেড বাই এখানে হলো 3, এইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এখানে ঘ নাম্বার একটা অপশন আছে যেখানে লেখা আছে 32/3 পাই r কিউব, এটা আমাদের সঠিক অ্যান্সার। 48 নাম্বার বললো, একটি গোলকের ব্যাস দেওয়া আছে 2r, মানে ব্যাসার্ধ, তাহলে এখানে ব্যাস দেওয়া আছে 4r, তাহলে ব্যাসার্ধ হবে 2 দ্বারা ভাগ করলে 2r, একক হলে এর আয়তন কত। তাহলে এখানে এই জায়গায় দেখো, গোলকের ব্যাসার্ধ 2r হলে এর আয়তন কত, এখানে গোলকের ব্যাসার্ধ 2r হলে, মানে যেটা বলা আছে 4r ওইটাকেই বলতে পারি আমরা ব্যাসার্ধ 2r। যেহেতু প্রশ্ন দুইটাই একেবারেই সেম, তাহলে অ্যান্সারটা একেবারেই সেম হবে, তার মানে 32/3 পাই r কিউব, এটাই তার সঠিক অ্যান্সার হবে। 49 যেটা আছে সেটা হলো 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। সবসময় আমরা এটা ভালো করে খেয়াল রাখবো, যেখানে আমাদের ব্যাস দেওয়া আছে তার মানে ব্যাসার্ধ যেটা হলো সেটা হলো 1, অর্ধেক হবে, 2 এর অর্ধেক 1। তো এইটাকে আমরা 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট না পড়ে আমরা পড়তে পারি 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট ধাতব গোলক, মানে গোলকের মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই, এখানে টোটাল আয়তনটা কত সেটা বের করতে বলছে। গোলক নিরেটই হোক আর যাই হোক, গোলকের আয়তনের সূত্র যেটা আমরা ইউজ করব 4/3 পাই r কিউব। এখানে ক্যালকুলেশনটা অনেক ইজি হবে, এই জন্য 4 মানে 4, পাই মানে পাই, আর 4/3 পাই r কিউব, আর এর যে ভ্যালুটা আছে আর মানে 1 কিউব করলে 1 হয়, তার মানে এটাকে আমরা স্কিপ করতে পারি, তাহলে রেজাল্টটা হবে 4π/3 মানে এইটা আমাদের সঠিক অ্যান্সার। যেহেতু আর 1, ওটাকে কিউব করলে তো 1ই থাকবে। যদি আমি জুম আউট করে তোমাকে কিছু প্রশ্ন পাশাপাশি দেখাই, তুমি 50 নম্বর প্রশ্ন যেটা পাচ্ছ সেটাতে আসছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। 51 নম্বর এসে বলল একটি গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তার মানে এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এক্ষেত্রেও আমাদের আয়তনই এখানে আসছে। তারপরে 51 নম্বরটা কাছাকাছি, শুধু 3 সেন্টিমিটার ব্যাসার্ধ না বলে ব্যাস বলছে, মানে সেক্ষেত্রে আমাদের ব্যাসার্ধটা 1.5 আলোচনা হবে। 54 নম্বরে আসি, 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, যেটা 6 সেন্টিমিটার ব্যাস সেটাই কিন্তু আমাদের 3 সেন্টিমিটার ব্যাসার্ধ। তারপরে এখানে বললো গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে অর্ধ গোলকের আয়তন। এই 4টা কোশ্চেনে এখানে আয়তন নিয়ে আলোচনা করা আছে। পার্থক্যটা কোথায়, আমাদের 50 নম্বর প্রশ্ন যখন করছি 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, এটা দশমিকে প্রকাশ করা আছে। একই প্রশ্ন যেটা 51তে আছে সেটা দশমিকে প্রকাশ না করে পাইতে করা আছে। আবার এই 55 নম্বর যে প্রশ্ন আছে সেটা আমাদের এই 51-র মতো করে সেটা আমাদের পাইতেই প্রকাশ করতে হবে, অর্থাৎ তাহলে 51 আর 56, 55 একেবারে সেম প্রশ্ন আসবে। 56 নম্বর প্রশ্নে এসে এই 55তে যে রেজাল্ট আছে সেটাই অর্ধগোলক, তাহলে আগে যদি হয় আমাদের 10, এখন সেটা হবে 5।
তাহলে এই প্রত্যেকটা প্রশ্নের আসলে অ্যান্সারটা একই হবে, আমরা শুধু আলাদা আলাদা করে করে দেখাচ্ছি। প্রশ্নটাতে আমাদের তাহলে ব্যাসার্ধ যেটা আছে সেটা হলো আমাদের 3 সেন্টিমিটার বা 3 একক যেটাই থাক, তাহলে গোলকের আয়তনের সূত্র হবে 4/3 পাই আর কিউব। গোলক বা বৃত্ত এই ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ বের করার পরে আর অন্য কোনো কিছু লাগবে না। এক্ষেত্রে যদি আমি মানটা বসায় দেই 4/3 ঠিকই থাক, পাইটা ঠিকই থাক, আর এর ভ্যালুটা হলো 3, তাহলে এটা হবে 3 কিউব। এখন এইখানে 3 কিউব মানে হলো 3টা 3 আছে, নিচে একটা 3 আছে। আমি যদি এইখান থেকে 3টা 3 থেকে একটা 3 বাদ দেই, তাহলে আমাদের 2টা 3 থাকবে, মানে 3 × 3, তাহলে 9, আর এখানে হলো 4, তাহলে 4 নং এটা হলো 36 পাই। যদি অ্যান্সারটাকে আমি পাই সহ রেখে দেই তাহলে 36 পাই। এটাকে যদি আমি ডিজিটে কনভার্ট করি, দশমিকে কনভার্ট করি, এক্ষেত্রে যদি আমি এই মানটাকে দশমিকে কনভার্ট করি তাহলে 113.097 সামথিং কিছু আসবে, অর্থাৎ দশমিকের আগে 113 থাকবে। আর আমাদের যদি সেটা পায়ে রেখে দেই তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 36 পাই। আর যদি এটাকে অর্ধেক আয়তন বলি তাহলে আমাদের এই 36-এর যেটা আছে সেটা 18 পাই হবে। এটাকে আমাদের দশমিকে কনভার্ট করা যেতে পারে। তাহলে প্রশ্নগুলোর যদি আমি অ্যান্সার খেয়াল করি তাহলে 50 নম্বরে যে আমাদের অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা আমাদের আসছে হলো এখানে যে 113, এইটা আমাদের তাহলে সঠিক অ্যান্সার আসছে। 11 নম্বরে যেটা হলো 36 পাই, তাহলে এইটা আমাদের সঠিক অ্যান্সার। আমরা চলে যাব বাকি প্রশ্নতে। তাহলে এই দুইটা অ্যান্সার আমাদের হয়ে গেল। একই সাথে যদি আমি বাকি যে অ্যান্সারগুলো ছিল সেগুলোতে আমি চলে যাই, যেখানে আমাদের ব্যাসার্ধটা এইখানে যেমন 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এখানে আয়তনের কথা বলছে কিন্তু এখানে ব্যাস বিশিষ্ট, তাহলে এইটাকে আমি একটু পরে করব। এই দুইটাতে এখানে আমাদের প্রশ্ন 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট মানে হলো 3 সেন্টিমিটার যখন ব্যাস বলছে, 6 সেন্টিমিটার ব্যাস মানে 3 সেন্টিমিটার এখানে ব্যাসার্ধ, তাহলে সেই একই অ্যান্সার, এটা আমাদের 36 পাই হবে। এটা বললো একই আয়তন, শুধু আয়তনটাকে বের করে তাকে অর্ধেক করে পেল, কারণ একটা টোটাল যে আমাদের গোলক আছে তার অর্ধেক, মানে টোটাল আয়তন বের করে অর্ধেক করতে হবে। তাহলে 36 পাইয়ের অর্ধেক হলো 18 পাই। এটা আমাদের যদি দশমিকে থাকতো আমি দশমিকে কনভার্ট করে ম্যাথটা করতে পারতাম। তাহলে আমরা এই পর্যায়ে 4টা ম্যাথ আমাদের একসাথে হয়ে গেল। 52-তে এসে এখানে ব্যাসার্ধটা আমাদের 3 দেওয়া নাই, এখানে ব্যাস 3 দেওয়া আছে। ব্যাসার্ধ যদি 3 দেওয়া থাকে তাহলে আমাদের ব্যাসার্ধটা হবে ব্যাস 3, তাহলে 3/2 মানে হলো 1.5। এখানে বলের আয়তন, ঠিক আয়তনই বের করতে বলছে, আমি একবার লিখে দেই 4/3, এখানে পাই মানে পাই, ব্যাসার্ধ যেটা আছে সেটা হলো 1.5, এটা হলো হোল কিউব। অ্যান্সার যতগুলো বের করব প্রত্যেকটা অ্যান্সারের সাথেই এখানে আমাদের পাই আছে, তাহলে আমরা পাই বাদে বাকিগুলো ক্যালকুলেশন করি। তাহলে রেজাল্টটা আমাদের আসবে 9/2 পাই। যেহেতু অ্যান্সারগুলোতে দশমিকে কনভার্ট করা নাই তাহলে 9/2 পাই, পাইতে রেখে দিলাম। পাইতে রেখে দিলে আমাদের অ্যান্সারটা মিলে যাবে 9/2 যেটা আছে এখানে, এইটা আমাদের সঠিক অ্যান্সার, 9/2 পাই ঘন সেন্টিমিটার। 53 নম্বর বললো একটি গোলকের ব্যাস দেওয়া আছে 2 সেন্টিমিটারের আয়তন কত, অর্থাৎ শুধুমাত্র এই ম্যাথটাতে আগের ম্যাথের সাথে মতো সেম, শুধু ব্যাসার্ধটা একটু পার্থক্য থাকবে। গোলকটার ব্যাস যদি 4 সেন্টিমিটার হয় তার মানে ব্যাসার্ধ আমাদের 2 সেন্টিমিটার। গোলকটার আয়তন 4/3, পাই মানে পাই, আর কিউব, আর কিউব মানে তাহলে এখানে ব্যাসার্ধ হবে 2, তাহলে 2 কিউব। ম্যাথটার মধ্যে তাহলে এখানে পাই রেখে দিছে, আমরাও পাই রেখে দেব। তাহলে এখানে 4/3 পাই ঠিকই থাকলো, 2 কিউব মানে 8। এখানে যেহেতু কোনো কাটাকাটি হচ্ছে না তাহলে 4 8 এটা হলো 32 পাই /3, এরকম কোনো একটা অ্যান্সার হওয়া দরকার। 32/3 পাই, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার পাচ্ছি, এই ঘ নাম্বার হলো 32/3, এটা আমাদের সঠিক অ্যান্সার। 54 নাম্বার দেখি। এই প্রশ্নটা 53 নম্বর প্রশ্নের একদম সেম। এখানে বলছে গোলাকৃতি বল, আর এখানে বলছে একটা গোলক। গোলাকৃতি বল আর গোলক একই কথা। এখানে ইউনিটটা 4 সেন্টিমিটার, এখানেও ইউনিটটা 4 সেন্টিমিটার, এখানেও আয়তন চাইছে, এখানেও আয়তন চাইছে। তো আগের অ্যান্সার যদি এখানে হয়ে থাকে 32/3 পাই, তাহলে এখানে আমাদের 33/2 পাই, এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। দুইটা একেবারে সেম প্রশ্ন। আর এর আগে 55 56 আমরা করে ফেলেছি। 57 নম্বর প্রশ্ন বলল 44 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট একটি গোলক আকৃতির বলের ব্যাসার্ধ আসন্ন মান বের করতে বলছে। তাহলে এখন এখানে আমাদের পরিধিটা দেওয়া আছে, পরিধিটাকে আমরা ব্যাসার্ধ আগে বের করে নিই। এখানে আসন্ন মান যেটা আছে সেটা বলতে আসলে একটা পূর্ণ একটা মান চাইছে, মোটামুটি কাছাকাছি একটা মান। এটা দেওয়া আছে পরিধি, পরিধি যদি দেওয়া থাকে, পরিধির সূত্র আমরা জানি 2 পাই, এটা হলো আর, আর আরটা দিলে আমাদের এই যে ভ্যালুটা এটা হলো 44। সূত্র অনুসারে ব্যাসার্ধটা যদি ব্যাসার্ধ আর হয় তাহলে আমাদের পরিধি হলো 2 পাই আর তার ভ্যালুটা দেওয়া আছে 44। তাহলে এখানে 2r সমান কত হবে, এটা 44 পাই। কারণ আমাদের 2r এই জন্য রাখলাম, আর রাখলে শুধু ব্যাসার্ধ বের হয়, যেহেতু ব্যাস বের করতে বলছে তাহলে আমরা এখানে শুধু বলের
আমি একটু ভুল বলেছিলাম, এখানে ব্যাসার্ধটাই বের করতে হবে, তাহলে শুধুমাত্র আমরা আর যদি রাখি তাহলে এই যে রেজাল্টটা আসে এটা হলো 7 পয়েন্ট সামথিং বের হয়, তাহলে 7 পয়েন্ট সামথিং, তার মানে এইটা হলো আমাদের আসন্ন মান। আসন্ন মান মানে একদম মোটামুটি কাছাকাছি মান। যদি মানটা এরকম আসতো 7 পয়েন্ট, এটা হলো 9 7 এরকম, অলমোস্ট এটা 8-এর কাছাকাছি, তখন আমরা মানটা নিতাম 8। যেহেতু রেজাল্টটা বের হয়েছে 7.002, 7.002, তার মানে অলমোস্ট এটাকে আমরা এটা 7 বলতে পারি, 7-এর কাছাকাছি একটা পূর্ণমান আমরা নিয়ে নিলাম। 58 যেটা দেওয়া আছে, 44 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট একটি গোলক আকৃতির বল একটি ঘনক আকৃতির বাক্সে সমানভাবে এঁটে যায়। ওই আগের প্রশ্নের বেলায় যদি কোনো ঘনকের মধ্যে একটা গোলক সম্পূর্ণ এঁটে যায়, তার মানে এই গোলকের বাম ডান উপরে নিচে সামনে পিছে প্রত্যেকটা বিন্দুই ওই ঘনকের প্রত্যেকটা দেয়ালকে টাচ করবে। অর্থাৎ ঘনকের বাহু যত বড়, এই গোলকের ব্যাসটাও তত বড়। ব্যাসার্ধ কিন্তু না, ব্যাসটা ঠিক তত বড়। যেটা যে এরকমই দেখানো হয়েছে কিছুটা, আমি এখানে 2Dতে যদি দেখাই, এইটা যদি আমাদের একটা স্কোয়ার হয়, একটা স্কোয়ারের মধ্যে যদি একটা বৃত্ত সম্পূর্ণভাবে এঁটে যায়, এর মানে হলো এই স্কোয়ারটা, এই যে বৃত্তটা, স্কোয়ারের যে চারটা বাহু আছে, চারটা বাহুকে টাচ করবে। এক্ষেত্রে আমরা বলতে পারি এইটা হলো তার ব্যাস। ঠিক একইভাবে তাহলে কিন্তু আমরা সেই ঘনবস্তুর ক্ষেত্রেও চিন্তা করব যে ঘনবস্তুটার মধ্যে ঘনক, যেহেতু ঘনক বলছে, তাহলে ওর চারটা মানে সবগুলো ধারই সমান, তিনটা ধারই সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আমাদের সমান হবে। এইখানে আমরা যদি কোনো বলটা রাখি, গোলকটা রাখি, প্রত্যেকটা জায়গায় টাচ করবে, প্রত্যেকটা ওয়াল টাচ করবে, এরকম করে আমরা ধরে নিব। তাহলে এই প্রশ্নে আমরা লিখে নেই 2πr, যেটাকে পরিধিতে আমরা সূত্রে 2πr লিখছি। এখানে আর মানে হলো প্রচলিত অর্থে ব্যাসার্ধ, এটা তো বলার দরকারই নাই। এটা হলো 44 দেওয়া আছে, এখানে 44 লিখলাম। আমাদের দরকার হলো এখানে ঠিকভাবে এঁটে যাবে। আমরা বলছি যে গোলকের ব্যাসটাই হবে এই ঘনকের প্রত্যেকটা ধারের সমান। তাহলে এখানে আমি 2r লিখে দিই, 2r মানেই ব্যাস, এটা 44 ডিভাইডেড বাই এটা হলো 2। যদি এখানে 2r সমান 44 ডিভাইডেড বাই পাই হয়, তাহলে এই যে 44 ডিভাইডেড বাই পাই, এইটা হলো আমাদের সেই গোলকের ব্যাস, আর গোলকের ব্যাসটাই হবে ঘনকের প্রত্যেকটা ধারের সমান। যদিও ঘনকের প্রত্যেকটা ধার এমনিতেই সমান, সেই সমান ধারের মানটা হলো 44 ডিভাইডেড বাই 3। আমাকে বলছে যে ঘনকটির আয়তন কত। আমরা জানি ঘনকের আয়তনের সূত্র, এটা হলো জাস্ট a কিউব। তার মানে এইখানে যে ভ্যালুটা আসছে 44 ডিভাইডেড বাই এটা হলো পাই, এটা যদি আমরা হোল কিউব দেই, যেটা হবে সেটাই অ্যান্সার। এক্ষেত্রে আমার যে রেজাল্টটা আসবে সেটা আসছে 47.47 সামথিং, এরকম কিছু একটা আসছে, সরি, এখানে একটা ভ্যালু আসছে যেটা হলো 2747 পয়েন্ট সামথিং। এই যে রেজাল্টটা আসছে, এই রেজাল্টটা আমরা অপশনের সাথে চেক করব, কিন্তু অপশন যেটা আমরা দেখতে পাচ্ছি যে অপশনের মধ্যে এরকম কোনো মানই নাই। তবে 2744 এটা একদম সবচেয়ে কাছাকাছি মান, মানে অ্যাপ্রোপ্রিয়েট যে ভ্যালুটা সেটা নাই, আমাদের কাছাকাছি মান আছে। এই মানগুলো চেঞ্জ হয় হলো যদি আমরা কখনো ক্যালকুলেশন করার সময় ক্যালকুলেটারে সরাসরি পাই প্রেস করি, সেক্ষেত্রে দশমিকের পরে প্রত্যেকটা মানটাই আমাদের ক্যালকুলেট করা হয়। আর যদি আমরা 3.1416 বা এরকম কিছু দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে দশমিকের ছোট্ট একটা পরিবর্তন হয়। সেই মানটাই যখন বারবার আবার আমরা কিউব করি, সেক্ষেত্রে ছোট ছোট একটা পরিবর্তন হয়। তো এক্ষেত্রে আমরা দেখব সবচেয়ে কাছাকাছি মান কোনটা আছে। সবচেয়ে কাছাকাছি মান আমাদের আছে হলো 27, এইটা হলো আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমাদের ক নাম্বার সঠিক অ্যান্সার হবে। 59 যে প্রশ্নটা আছে, এখানে আমাদের একটা ঘনক দেখানো আছে। ঘনক যখন বলে দিছে চিত্রটা যেরকমই হোক, এর মিনিংটা হলো এর প্রত্যেকটা ধার সমান হবে। গোলকের ব্যাস দেওয়া আছে, গোলকের ব্যাস সমান ঘনকের এক ধার সমান 6 সেন্টিমিটার। এর মানেটাই হলো, তাহলে যখন বলে দিল গোলকের ব্যাস আর ঘনকের এক ধার, তার মানে এই যে গোলকটা আছে সেটা তার মধ্যে সম্পূর্ণ এঁটে আছে। সম্পূর্ণ এঁটে আছে মানে তুমি একটা ঘনক আকৃতির বক্স মনে করো, তার ভিতর তুমি এমন একটা বল রাখছো যেক্ষেত্রে আমাদের যে যতগুলো ধার আছে, ঘনকের যে 6টা ধার আছে, 6টা ধারকে জাস্ট টাচ করবে, উপর দিয়ে বের হয়ে যাবে না, কোনো জায়গায় ফাঁকাও থাকবে না, এরকম একটা মিনিং। তাহলে এখন এখানে বললো গোলকের আয়তন কত। গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি? গোলকের আয়তনের সূত্র হলো 4 ডিভাইডেড বাই 3, এটা হলো পাই আর কিউব। তাহলে আমাদের গোলকের আরটা বের করা দরকার। আর বের করতে পারবো কিভাবে? এই যে আমাদের ঘনকের যে প্রত্যেকটা ধার হবে গোলকের ব্যাসের সমান। ঘনকের আমাদের প্রত্যেকটা ধার কত আছে? প্রত্যেকটা ধার যদি আমাদের 6 হয়, তাহলে এই যে গোলকটা আছে এই গোলকের ব্যাস, এই ব্যাসটাই হবে আমাদের 6। তাহলে ব্যাসার্ধ যেটা হবে সেটা হবে আমাদের 3 একক। তাহলে মানটা হবে 4 ডিভাইডেড বাই 3, এটা পাই থাকলো, 3 মানে এটা 3 কিউব দিয়ে দিলাম। তাহলে রেজাল্ট আমাদের কত দাঁড়াচ্ছে? এখানে থাকবে হলো 3 কিউব মানে 27 ডিভাইডেড বাই 3, এখানে 9 থাকবে। অন্যভাবে বলতে পারি এখানে 3টা 3 আছে, এখানে একটা 3 আছে হর আকারে, তাহলে আমাদের 2টা 3 থেকে যাবে মানে 9। 9 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে হবে 36 পাই, এটা হলো আমাদের তাহলে সঠিক অ্যান্সার। চলে আসি 60 নাম্বার প্রশ্নে। এখানে বলা আছে 22 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনক আকৃতির বাক্সে গোলক এখানে ঠিকভাবে এঁটে যায়, বাক্সটির অনধিকৃত অংশের আয়তনটা নির্ণয় করতে হবে।
আমি 2D দিয়ে বুঝাবো, 3Dটা তোমরা ইমাজিন করে নিও। 2D যদি হয় মানে আমি বুঝাবো হলো এখানে স্কোয়ারের সাথে বৃত্ত, স্কোয়ারটাই যখন 3D হবে মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে তখনই সেটা ঘনক। যেহেতু এখানে আমি 3D আঁকতে পারছি না তাহলে আমি তোমাকে 2D দিয়েই বুঝাচ্ছি, তুমি বাকিটা বুঝে নিও। প্রশ্নটা হলো যদি আমাদের এইরকম একটা স্কোয়ার থাকে, এই স্কোয়ারের মধ্যে আমি একটা বৃত্ত, এমনভাবে বৃত্তটা একটা বৃত্ত আছে যে বৃত্ত এর 4টা বাহু যেছে 4টা বাহুকেই টাচ করে। অনধিকৃত বাক্সটির অনধিকৃত মানে বাক্সের মধ্যে যে আমরা বলটা রাখলাম, এখানে হলো এই স্কোয়ারের মধ্যে যে বৃত্তটা রাখলাম, তাহলে যে অংশটার মধ্যে বৃত্ত নাই মানে আমি এটাকে মার্ক করি, এই যে অংশটা আছে না, এই যে অংশটা আছে, এই অংশটার ক্ষেত্রফল কত সেটা বের করব। তো এইটা বের করার জন্য আমরা কি করব, প্রথমে টোটাল স্কোয়ারের যে আছে তার ক্ষেত্রফল বের করি, তারপরে বৃত্তের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের এই অংশটা থাকে। অর্থাৎ টোটাল জায়গা থেকে আমি ভিতরের যে অংশটা আছে সেটা বাদ দিব। অর্থাৎ তুমি একটা সেই বক্সের মধ্যে যাও, একটা বক্স ইমাজিন করো যে বক্সটা হলো 4 বাহু 3টা ধারী সমান মানে 6টা তলে আমাদের সমান হবে। এই বক্সের মধ্যে তুমি একটা বল রাখছো, বল রাখার পরে যে ফাঁকা জায়গাটা আছে, বল রাখার পরে যে কোণাতে যে ফাঁকা জায়গাটা থাকবে সেটার আমাদের আয়তন বের করতে হবে। তার মানে টোটাল বক্সের আয়তন থেকে ভিতরে বলটা যদি বাদ দেই তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এই টাইপের ম্যাথে আমাকে 2টা কাজ করতে হবে। প্রথম একটা কাজ হলো এই যে ঘনক আকৃতি বাক্স আছে এই বাক্সটার আয়তন কত। ঘনক বলতে আমাদের সবচেয়ে পরিচিত একটা ঘনক যেটা আছে রুবিক্স কিউব আমরা খেলে থাকি, যার প্রত্যেকটা মানে পাশের যে দেয়ালটা আছে প্রত্যেকটা আমাদের ক্ষেত্রফল সেম হবে, একই আকার থাকবে, সেরকমটা এখানে 22 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনক। এই পর্যন্ত থামি। তার মানে এই যে ঘনক আছে প্রচলিত ভাষায় আমরা ঘনকের প্রত্যেক বাহুকে এ বলি, যে এটা হলো 22। তাহলে ঘনকের আয়তন কত, ঘনকের আয়তনকে আমরা বলি এ কিউব, তার মানে এটা হলো 22 কিউব। তার মানে রেজাল্টটা আসবে শুরুতে। তাহলে আমরা ঘনকের আয়তনটা বের করে রাখলাম, ঘনকের আয়তন যদি বাহু কিউব হয় রেজাল্টটা আমাদের এত ঘন সেন্টিমিটার থাকলো। এবার এর মধ্যে আমাদের গোলকটা সম্পূর্ণ এঁটে যায়, তার মানে এর ভিতরে যে আমরা গোলকটা আঁকবো, গোলকটা এমনভাবে আঁকবো যেন প্রত্যেকটা দেয়ালকে টাচ করে, এটাও টাচ করবে, এ পাশেও টাচ করবে, ভিতরে এটা 3D আকারে সবগুলো টাচ করবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, ঘনকের প্রত্যেকটা ধার হবে ওই গোলকের ব্যাসের সমান। তাহলে এই গোলকের ব্যাস যদি ব্যাস যদি 22 হয় তাহলে এই গোলকের ব্যাসার্ধ যেটা হবে সেটা হবে 11। অর্থাৎ ঘনকের ধার আর গোলকের ব্যাস সেম, তাহলে গোলকের ব্যাস যদি 22 হয় ব্যাসার্ধ হবে হলো জাস্ট 11। তাহলে আয়তনটা কি হবে, আমি এটাকে V1 দিলাম, এটা তাহলে V2। আয়তনটা কি হবে, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, যেখানে আমাদের 4/3 ঠিকই রাখি, পাই ঠিকই রাখলাম, আর কিউব মানে হলো 11 হোল কিউব। তাহলে রেজাল্ট আসবে V2 যে রেজাল্টটা সেটা আসবে 5575.28, এইরকম আমাদের একটা রেজাল্ট আসছে। তাহলে আমাদের এইটা হলো সম্পূর্ণ বাক্সের একটা আয়তন। এই বাক্সের মধ্যে এতটুক আয়তন দখল করে আছে হলো ওই যে গোলকটা আছে গোলক। তাহলে এই সম্পূর্ণ থেকে এই যে আমাদের গোলকটা সেটা বাদ দিয়ে দিলে আমাদের অনধিকৃত অংশের আয়তন বের হয়, আর এই অনধিকৃত অংশ দুইটা বিয়োগ করলে রেজাল্টটা আসে 50.72.71। এইটা হলো আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা কি করলাম, বড় আয়তন বাইরে টোটাল আয়তন থেকে ভিতরে আমরা এই গোলকটা বাদ দিয়ে দিলাম, সঠিক অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। 61 যেটা আছে এখানে বলা আছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এটি গোলক আকৃতির বল একটি ঘনক আকৃতির বাক্সে সম্পূর্ণভাবে এঁটে যায়, বাক্সটির অনধিকৃত অংশের আয়তন কত। আগের কথা এই কথা একই। তাহলে আমরা কি করব, প্রথমে এই যে ঘনকটা আছে, ঘনক কিন্তু এইখানে কটা খেয়াল করো, কটা খুব ইম্পর্টেন্ট। 90% সময় তোমাদের কই বলে দেওয়া থাকবে, ক মানে হলো, তাহলে ক আছে মানে প্রত্যেকটা ধার সমান। আর যদি শুধু ঘন বস্তু বলতো তাহলে সেক্ষেত্রে বাহুগুলো একাধিক বাহু থাকতো, দৈর্ঘ্য একটা থাকতো, প্রস্থ অন্যটা থাকতো, এরকম কিছু। তাহলে আমরা প্রথমে বের করব ঘনকের আয়তন, পরে বের করব গোলকের আয়তন, দুইটা বিয়োগ করলে আমাদের রেজাল্টটা পেয়ে যাব। প্রশ্নটা বোঝাচ্ছে এরকম যদি কোনো আমাদের ঘনক থাকে, সেই ঘনকটার মধ্যে এরকম একটা বৃত্তাকার বস্তু আছে যেটা আমাদের সম্পূর্ণ এর ভিতরে এঁটে যাবে। তাহলে আমরা যদি এখানে এই যে ঘনকটা আছে এই ঘনকের আয়তন আর এই আয়তনকে আমরা ধরলাম V1, এটাকে ধরলাম V1, আর এই যে আমাদের গোলকটা আছে এই গোলকটা ধরলাম V2। এটা কিন্তু 2D তে হবে না, 3D তে হবে, এই গোলকটা হবে V2। তাহলে এই দুইটার আয়তন যদি বিয়োগ করে দেই, যে ক্ষেত্রে আমাদের এই যে আয়তন আছে এই আয়তন হবে জাস্ট A কিউব, যেখানে A বলতে প্রচলিত অর্থে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্দেশ করে। মানে এখানে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক আকৃতির বল ঘনকের মধ্যে এঁটে যায়। তার মানে এই যে গোলকটা আছে গোলকের ব্যাসার্ধ আর সমান যদি 6 হয় তাহলে এই ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে কি, এই যে গোলকটা আছে গোলকের ব্যাসের সমান, তাহলে ব্যাসার্ধ ইন্টু 2, তার মানে এটা হবে হলো 12, এটা হলো হোল কিউব। এই 12 হোল কিউব এইটাই হলো তার এই ঘন বস্তু যেটা আছে ঘনক আকৃতির বস্তু সেটা সম্পূর্ণ আয়তন। আমি যদি লিখি V1 মাইনাস V2, এটা বলতে বোঝাচ্ছে বক্সের ভিতর থেকে গোলকটাকে বাদ দিচ্ছি, মানে এইটাই হবে তার অনধিকৃত অংশের আয়তন, যেখানে V1 মানে হলো এটা হলো জাস্ট 12 কিউব।
ব্যাসার্ধ কিন্তু 6, এটা আমরা মনে রেখেছি। তাহলে আপাতত আমাদের কাছে এই দুইটা ইনফরমেশন আছে। আমি সরাসরি যদি এখানে, যেহেতু আমরা ক্যালকুলেটর ইউজ করব, সরাসরি যদি মানটা আমরা ব্যবহার করি তাহলে মানটা আসবে এরকম। প্রথমটা হলো দুইটা আমরা V1 মাইনাস V2, যেখানে V1 মানে কত হবে, V1 মানে হলো জাস্ট a কিউব, আর V2 মানে হবে 4/3, এটা হলে পাই r কিউব, আর মানে হলো আমাদের আপাতত r কিউবে লিখি। মানটা যদি বসায় দেই, এখানে a মানে হলো 12 হোল কিউব মাইনাস 4/3, এটা পাই মানে পাই, আর এর যে ভ্যালুটা আছে সেটা হলো 6, এটা হলো হোল কিউব। এইটা ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা হবে সেটাই হবে অনধিকৃত অংশের আয়তন। আমাদের ফাইনালি যে রেজাল্টটা আসছে এই দুইটাকে বিয়োগ করে তোমরা একবারে ক্যালকুলেটর উঠাই দিবে, তাহলে 823.22 এই এতটুকু একক, এই ঘন সেন্টিমিটার যেটা আছে সেটা হবে আমাদের অ্যান্সার। এখন এই অপশনটা ম্যাচ করে, এই অপশনটা ম্যাচ করে গ নাম্বারের সাথে, তাহলে এইটা হলো আমাদের সঠিক অ্যান্সার। এতটুকু জায়গা ফাঁকা আছে, অনধিকৃত অংশ আছে। আগের প্রশ্নের মতো এই প্রশ্নে একই তথ্য দেওয়া আছে, শুধু মানটা একটু চেঞ্জ করে দেওয়া আছে। এক্ষেত্রে গোলকের ব্যাস যেটা দেওয়া আছে, আগে গোলকের ব্যাস দেওয়া ছিল, ব্যাসার্ধ দেওয়া ছিল 6, আর এখানে ব্যাসটা দেওয়া আছে 6। তার মানে এই ম্যাথটার জন্য আমাদের যেটা ব্যাসার্ধ হবে, এই ব্যাসার্ধ আর এইটা সমান আছে হলো, এটা হলো 3, কারণ গোলকের ক্যালকুলেশনের জন্য আমাদের ব্যাসার্ধই লাগবে। আর ঘনকের এক ধার, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এই এটা হলো এখানে 6। এই দুইটা তথ্য পাওয়া গেল। অনধিকৃত অংশের আয়তন, অনধিকৃত অংশের আয়তনকে আমরা এটা বলেছি এইভাবে বের করব আমরা, V1 মাইনাস V2, যেখানে V1 বলতে আমরা বড়টাকে ধরছি, মানে ঘনকটাকে। ঘনকের আয়তনের সূত্র কি, বাহুর উপর কিউব, অথবা আমরা লিখতে পারি এখানে বাহু যদি a হয় তাহলে a কিউব, মাইনাস এটা হলো 4/3 পাই r কিউব, আর লিখে দিলাম। এই ম্যাথটাতে আমাদের a এর ভ্যালুটা হলো 6, তাহলে আমরা লিখতে পারি এটা হলো 6 কিউব। টোটাল থেকে যখন আমরা গোলকটাকে বাদ দিচ্ছি তাহলে কিন্তু আমরা অনধিকৃত অংশেই পাচ্ছি, মাইনাস এটা হলো 4/3 পাই, ঠিকই থাক, আর এর ভ্যালুটা এখানে হলো 3, তাহলে এখানে 3 কিউব লিখে দিলাম। টোটাল রেজাল্ট যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে রেজাল্ট আসবে হলো 2.9 এত ঘন সেন্টিমিটার। এইটা হলো তাহলে অনধিকৃত অংশ, কারণ আমরা টোটাল আয়তন থেকে ভিতরের আয়তন অর্থাৎ গোলকের আয়তন বাদ দিয়ে দিয়েছি। তাহলে 102 আমাদের অপশন কোনটা আছে, 102 ঘ নাম্বার, এইটা তাহলে আমাদের সঠিক অ্যান্সার। এইটুকু অংশ এখনো ফাঁকা আছে। 63 প্রশ্ন যেটা আছে, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক, গোলকের ব্যাসার্ধটাই দেওয়া আছে, সেটা ঘনক আকৃতির একটা বক্সে ঠিকভাবে এঁটে যাচ্ছে। তাহলে এখানে ওই কমন তথ্যটা ব্যবহার করতে হবে, যদি গোলক ঘনকের মধ্যে থাকে তাহলে গোলকের ব্যাসটা হবে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে বক্সটির ভেতরের আয়তন কত, তাহলে এবার কিন্তু অনধিকৃত অংশের কথা বলে নাই, বক্সটার ভিতরে টোটাল আয়তন কত আছে সেটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ওর ব্যাস যেটা আছে সেই ব্যাসটা হবে হলো 6। আমাদের এই ক্ষেত্রে ঘনকের প্রত্যেকটা বাহুকে যদি আমরা এ ধরি, তাহলে এটা কার হবে, ওই যে গোলক আছে গোলকের ব্যাসের সমান, মানে 2 ইন্টু ব্যাসার্ধ, ব্যাসের সমান। তাহলে এখানে 2 তো 2, ব্যাসার্ধটা দেওয়া আছে 3, তাহলে প্রত্যেক বাহু হবে 6। এখন এটা থেকে বুঝতে পারলাম আমাদের যে ঘনকটা আছে, ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 6। যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 6 হয়, বাক্সটির ভিতরে আয়তন কত, বাক্সের আয়তন অর্থাৎ এখানে বাক্স মানে ঘনক, ঘনকের আয়তন হলো a কিউব, মানে হলো 6 কিউব। এই রেজাল্টটা আসবে, এটা আসবে 216, এটা হলো ঘন সেন্টিমিটার। আমাদের অপশনগুলোতে আছে 216, এই যে 216.00, এই তাহলে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নে আছে, এটা হলো 6, 8 এবং r ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি গোলক, তিনটি কঠিন আকারের বল অর্থাৎ নিরেট বল, এটা গলায় নিলাম, গলানোর পরে এটা 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আর একটা গোলকে পরিণত করা হলো। অর্থাৎ 3টা বলকে গলায় আমরা একটা বল তৈরি করলাম। তোমরা হয়তো অনেকে ক্লে দিয়ে খেলে থাকো, অথবা ক্লে দিয়ে না খেললেও যারা ছেলে হয়তো খেলো না, কিন্তু বাসায় রুটি বানাতে দেখছো। ধরো ছোট ছোট এটা 3টা, এটা রাউন্ড আমরা যেটা ডো বলি, এরকম একটা ডো আছে যেটা হলো 6 সেন্টিমিটার, আর একটা 8 সেন্টিমিটার একটা ডো নিলাম, আর একটা কত আমি জানি না, এটা কোন একটা ডো আছে। এই 3টা ডো বা ক্লের যে ছোট ছোট বল আছে সেটা 3টা একসাথে করে নতুন করে যদি আমি একটা বল বানায় নেই, তাহলে সেটা দেখলাম, সেটা হলো আমাদের এতটুক হলো। পার্থক্য কত, এইটা ছিল, এটাকে আরেকটু বড় করে দেই, এতটুক। এইটা হলো 6 সেন্ট, এটার ব্যাস আছে, এটার ব্যাস হলো ব্যাসার্ধ 6, এটার ব্যাসার্ধ দেওয়া আছে 8, এটা আমরা জানি না এখনো আননোন, আর এই 3টা মিলে এটা হচ্ছে 9। অর্থাৎ যেহেতু এই 3টাতেই করা আছে, তাহলে এই 3টা ডো, তুমি আবারও চিন্তা করো, 3টা ডো বা ক্লে যে আছে 3টা বল, 3টাকে মোড়ায় তুমি যখন একসাথে করবে, আগের 3টা মিলাই তো এটা হয়েছে, তার মানে আগে এইটুকের মধ্যে যে পরিমাণ উপাদান বা আয়তন ছিল, এখন এইটার আয়তন একই রকম হবে। অর্থাৎ এই প্রশ্নটাকে প্রথমটার, এখানে আমাদের যেহেতু সবগুলো ব্যাসার্ধ দেওয়া আছে, প্রথমটার ব্যাসার্ধ হবে 4/3 পাই, এটা হলো r কিউব। দ্বিতীয়টার ব্যাসার্ধ হবে, এটাকে আমি r1 ধরলাম, r1 না ধরে আমি একদম মানি বসাই দেই,
প্রথমটা পাই 4/3 আয়তন যেহেতু বলছে পাই আর কিউব মানে এটা হলো 6 কিউব, 4/3 পাই আর 6 কিউব, এটা হবে 4/3, এটা হলো পাই 8 কিউব, এটা হবে 4/3, এটা হলো পাই, এটা হলো আর কিউব, এটা হবে ইকুয়াল, একদম ইকুয়াল কি হবে, বড়টা সমান হবে, তাহলে এটা হবে হলো 4/3 পাই, এটা হলো 9 কিউব। আমি এখান থেকে কমন নিয়েই দেখানো যায়, আমি কমন নিয়েই দেখাচ্ছি, বাট তুমি একবারেই করে দিও। যদি সবার ভিতর থেকে আমরা 4/3 পাই, তিনটা শব্দ, 4 হর আকারের 3 পাই, তিনটাই কমন নেই, কারণ এই তিনটা শব্দই এইখানে যে চারজন আছে চারজনের মধ্যেই কমন আছে। তাহলে এখানে 6 কিউব লিখতে পারি, এখানে লিখতে পারি 8 কিউব, আর এর ভ্যালু তো জানি না, এটাকে আর কিউব লিখলাম, এখানে আসলো 4/3 পাই, এটা হলো 9 কিউব। তাহলে উভয় পক্ষ থেকে আমরা এই দুইটা জিনিস বাদ দিতে পারি। আমরা জানি সমানের উভয় পাশে যদি সেম জিনিস টোটালের সাথে গুণভাগ আকারে থাকে, দুইজনের উপরে অথবা দুইজনের নিচে, তাহলে আমরা বাদ দিয়ে দিতে পারি। তোমাদেরকে কখনো রিটার্ন পার্টে করলে এরকম কাটা দেখার দরকার নাই, তুমি সরাসরি বাদ দিয়ে দিতে পারো। তাহলে এখন ফাইনালি আমাদের আর কিউবের মান কি থাকছে, আর কিউবের মান থাকছে হলো অ্যাকচুয়ালি 9 কিউব মাইনাস 6 কিউব মাইনাস এটা হলো 8 কিউব। ক্যালকুলেশন করলে এইটুক যদি আমরা ক্যালকুলেশন করি, এর রেজাল্টটা জাস্ট 1 আসে, শুধুমাত্র 1, ক্যালকুলেটর প্রেস করলে শুধুমাত্র 1 হয়। আর কিউব মানে যদি 1 হয়, তাহলে শুধু আর মানে কি, এটা আর কিউব মানে যদি 1 হয়, শুধু আর এর ভ্যালু যেটা আছে সেটাও আমাদের 1 হবে। অর্থাৎ ওই যে 3 নাম্বার যে আমরা গোলকটা নিয়ে কথা বললাম, যেটাকে আমরা এখানে আর ধরে নিয়েছিলাম, সেই আর এর অ্যাকচুয়াল রেজাল্টটা হবে হলো এখানে 1। তাহলে আমাদের এখানে যে ঘ নাম্বার দেখতে পাচ্ছি, ঘ নাম্বারে 1 আছে, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1। এই প্রশ্নটা অনেক সময় রিটেন আসে, এখানে এমসিকিউতে দিয়ে দিছে। এমসিকিউ এর সময় আমরা ওই রকমভাবে চিন্তা করব, প্রত্যেকটা পার্টের ভিতরে যেহেতু 4/3 পাই আছে, এই শব্দটা টোটালি বাদ দিয়ে আর এর মানটা আমরা বের করে ফেলবো। 65 নাম্বার যে প্রশ্ন আছে, তোমার নিকট 4 সেন্টিমিটার ব্যাসের একটি গোলক আকারের বল আছে, গোলকের কেন্দ্র থেকে 1 সেন্টিমিটার উচ্চতায়, এখানে লম্বচ্ছেদে উৎপন্ন বৃত্তের ক্ষেত্রফলটা কত? এইটা আসলে বোঝার জন্য 3Dতে বোঝা হলো সবচেয়ে ভালো। আমাদের বইয়ের মধ্যে একটা প্রশ্ন আছে, তুমি নর্মালি চিন্তা করো, তুমি একটা টমেটো বা আপেল ধরো এবং ধরে নাও যে আপেলটা সুষম, তুমি জাস্ট উপরে একটা স্লাইস যদি কেটে দাও, একটা স্লাইস কেটে দাও, আমি কিছুটা 2Dতে তোমাকে দেখানোর ট্রাই করি। এইটা যদি তোমার কোনো একটা আপেল হয়, অথবা তুমি একটা ডিম চিন্তা করো, যদিও কোনোটাই সুষম গোলক না, তুমি যদি একটা ডিম চিন্তা করো, এটাই চিন্তা করাই যে তুমি একটা সিদ্ধ ডিম চিন্তা করো, এর ওসিলায় তুমি ডিমটা খেয়েও ফেলো, এবার ওই ডিমটা তুমি জাস্ট এখান থেকে স্লাইস করে কেটে ফেলে দিলা, একটু কুসুম ধরো বের হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে ডিমটার এখন যে শেপটা হবে সেই শেপটা এরকম থাকবে। তাহলে এখন বোঝাচ্ছে এই যে শেপ, এই শেপটা কিন্তু তুমি এরকম করে ধরলে 3Dতে দেখালে এই শেপটা কিন্তু গোলাকার হবে। তাহলে এই যে গোলাকার শেপটা আছে, এই গোলাকার শেপের ক্ষেত্রফলটা কত, এইটা নিয়ে এখানে আলোচনা করছে। সেটাই বলছে যে তোমার নিকট 1 সেন্টিমিটার ব্যাসের একটি গোলক আকারের বল নেওয়া হয়েছে, গোলকের কেন্দ্র থেকে এই যে ডিমটা কাটা হলো বা আপেলটা কাটা হলো, সেটা এমন যে ওর কেন্দ্র থেকে জাস্ট 1 সেন্টিমিটার উচ্চতায়, লম্ব আকারে 1 সেন্টিমিটার উচ্চতায় যাওয়া হয়েছে, তারপর এটা কেটে ফেলা হয়েছে। শুরুতেই কিন্তু বলা আছে তোমার নিকট 4 সেন্টিমিটার ব্যাসের, 4 সেন্টিমিটার ব্যাসের মানে ব্যাসার্ধটা হলো এখানে 2 সেন্টিমিটার, তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 2 সেন্টিমিটার ছিল, আমি জাস্ট 1 সেন্টিমিটার বরাবর কেটে ফেলে দিলাম। তাহলে এইখানে যে একটা শেপ তৈরি হলো, গোলাকার একটা শেপ, একটা ডিম এরকম করে উপর দিয়ে স্লাইস করে কেটে ফেললাম, তাহলে এই যে গোলাকার শেপটা তৈরি হবে, এই গোলাকার শেপের ক্ষেত্রফল কত সেটা আমরা বের করব। এটা আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে বের করতে পারি, অথবা মানে ভেঙে ভেঙে ধাপে ধাপে, অথবা সরাসরি সূত্র বের করেও করতে পারি। যেহেতু এটা এমসিকিউ, সরাসরি করাই ভালো। ওইখানে যে ব্যাসার্ধটা উৎপন্ন হবে, সেই ব্যাসার্ধর যে আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হলো আর ইকুয়াল, এটা হলো √h²। এই ব্যাসার্ধ যেটা হলো, এটা কোন ব্যাসার্ধ, যে ব্যাসার্ধটা হলো আমরা নতুন যে ব্যাসার্ধ, অর্থাৎ তুমি ডিম বা আপেল কাটার পরে ওই উপরে যে গোল অংশটা দেখতে পাচ্ছি, যে গোল অংশটা পাওয়া যাচ্ছে, এইটার ব্যাসার্ধ, এটা আমাদের গোলকের ব্যাসার্ধ না। এই নতুন ব্যাসার্ধটা কি হবে, গোলকের ব্যাসার্ধ, আর যত উচ্চতায় তুমি কাটছো সেই ব্যাসার্ধটা। তাহলে এখানে এইটা হবে এই ব্যাসার্ধটা, যেহেতু এখানে ব্যাস হলো 2, এখানে ব্যাস যেহেতু 4, তাহলে ব্যাসার্ধ হবে 2, তাহলে এটাকে লিখতে পারি 2a², আর আমরা বলছি এখানে 1 সেন্টিমিটার উচ্চতায় কাটতে হবে, তাহলে এটা হলো 1a²। তাহলে এই কঠিন ক্যালকুলেশনটা আমরা এক মুহূর্তে বলবো, এটা হলো √3, কারণ 4 থেকে 1 গেল, √3 থাকে গেল। আমাকে ওইটা ব্যাসার্ধটা বের করতে বলে নাই, ওই বৃত্তক্ষেত্রে যে একটা অংশ তৈরি হলো, ওই অংশের ক্ষেত্রফলটা কত সেটা বের করতে বলছে। তো ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে নেই, ব্যাসার্ধ কিন্তু r', ওটা √3 মনে রেখো। তাহলে এখন ক্ষেত্রফল কি হবে, যেহেতু ওটাও নতুন একটা বৃত্ত, তাহলে ক্ষেত্রফলটা হবে হলো পাই, এটা হলো r², যেখানে পাই মানে পাই, আর মানে হলো √3, যেটা কেবল বের করলাম, তার মানে এটা হবে পাই 3, আমি সরাসরি লিখলাম 3 পাই। এরকম অপশন কোনটা, এরকম অপশন হলো এইটা।
এখানে আমরা তোমাদের সাথে বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, যে প্রশ্নগুলো মূলত ছিল আজকে গোলকের সাথে আর হলো কোনকের সাথে। এই প্রশ্নগুলোর সাথে সম্পৃক্ত আমাদের সিলিন্ডারের সাথে কিছু সম্পৃক্ত প্রশ্ন থাকে। সিলিন্ডারের আয়তন থেকে এই আয়তনগুলো কম্পেয়ার করা যায়। তবে এই প্রশ্নগুলো সমাধানের সময় তোমাদেরকে অনেকগুলো কথা বলেছি একটা প্রশ্ন সমাধানের বেলায়। এগুলো বলেছি যেন তোমার উপলব্ধিটা একদম ক্লিয়ার হয়। আর এইটা যদি উপলব্ধি ক্লিয়ার হয়, যে প্রশ্নটা আমি 2 মিনিটে তোমাকে বুঝাইছি ওইটা সলিউশন করতে তোমার 30 সেকেন্ডে বেশি লাগার কথা না। তবে এই ঘন জ্যামিতির এমসিকিউগুলো, কিছু এমসিকিউ আছে যেগুলো তোমাকে সময় নেবে। যেমন এইখানে আমরা একটা ম্যাথ করেছিলাম, যেটা হলো এই একাধিক ব্যাসার্ধ বিশিষ্ট। এরকম 2-1টা ম্যাথ প্রত্যেক বছর থাকে, যে ক্ষেত্রে তোমাকে 1 মিনিট বা 1.5 মিনিট নিতে পারে। কিন্তু এমসিকিউ সাধারণত এমন প্যাটার্নে হয় যে ওই ম্যাথগুলো হয় আসলে অনেক ছোট, আমাকে টেকনিক্যাল একটু হ্যান্ডেল করতে হবে। ধারার ম্যাথের দ্বিপদী বিস্তৃতিতে তোমাদের কিছু ম্যাথ দেখিয়েছিলাম, যেগুলো আমরা যদি রিটেনের মতো করে করি 4-5 মিনিট সময় লাগে, কিন্তু শর্টকাট টেকনিকে আমরা সেগুলো দেখা যায় 30 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারি। এরকম যত সমস্যা আছে, সম্ভাব্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে ক্ষুদ্রতম সময়ে সমাধান কিভাবে করা যায়, এরকম প্রচেষ্টা নিয়ে আমরা তোমাদের সাথে সবসময় হাজির হই। আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেসব পর্বে তোমাদের স্বাগতম জানাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।